ফর বাই এই প্রিপজিশনটাকে বোঝানো হয়েছে। এই দুইটা মিলে একটা প্রিপজিশন। ওকে, আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? বুঝেছেন সবাই? আচ্ছা, আরেকবার বলতেছি, যে ডাটিভ প্রিপজিশন গুলো আছে এটাকে আমরা দুই ভাগে ডিভাইডেড করেছি, ঠিক আছে, যাতে আমাদের মনে রাখতে। বুঝিনি, কি বললেন? স্ক্রিনটা দেখা যায় না, স্ক্রিনে সরে গেছে, আপনার ছবি আছে এখানে স্ক্রিনে। না, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন? জি জি দেখা আচ্ছা, যাচ্ছে। না দেখা যাচ্ছে, বের হয়ে কালে আরেকবার ঢুকুন। দেখা যাচ্ছে। আপনি কালি বের হয়ে আরেকবার ঢুকুন, তাহলে করতে পারবেন। এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি রিপিট করে দিচ্ছি। সাউন্ডটা সুমন ভাই, সাউন্ডটা অফ রাখুন। ওকে, ডাটিভ প্রিপজিশন গুলোকে আমরা আমাদের মনে রাখার সুবিধার্থে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বেমান, জাকসা। বেমান, জাকসা। এখন বেমান যে প্রিপজিশনটা আছে, এটা প্রত্যেকটা লেটার দিয়ে আমরা এক একটা প্রিপজিশন বোঝাতে চেয়েছি, ঠিক আছে। এটা একটা সংক্ষিপ্ত কোড নেম বলতে পারেন আপনি, বেমান, জাকসা। ওকে, এই প্রত্যেকটা কোড নেমের প্রত্যেকটা লেটার দিয়ে আমরা এক একটা প্রিপজিশন মনে রাখার চেষ্টা করেছি। যেমন বি দিয়ে বাই প্রিপজিশনটাকে বোঝাতে চেয়েছি আমরা, এম দিয়ে মিড প্রিপজিশনটাকে বোঝাতে চেয়েছি, এ দিয়ে আউস প্রিপজিশনটাকে বোঝাতে চেয়েছি, এন দিয়ে নাট প্রিপজিশনটাকে বোঝাতে চেয়েছি, এবং ভি দিয়ে আমরা ফ্রম যে প্রিপজিশনটা আছে ওটাকে বোঝাতে চেয়েছি। অর্থাৎ প্রিপজিশনের নামগুলো সহজভাবে মনে রাখার জন্য আমরা একটা কোড ফর্ম ব্যবহার করেছি, যেটা হচ্ছে বেমান, আরেকটা হচ্ছে জাকসা। তো জাকসা থেকে কি আছে, এস দিয়ে জাকসা যে ইয়েটা আছে, কোডটা আছে, ওটার যে এস আছে, এস দিয়ে আমরা জাইড প্রিপজিশনটাকে বোঝাতে চেয়েছি, এ দিয়ে আমরা আপ প্রিপজিশনটাকে বোঝাতে চেয়েছি, জি দিয়ে গেগেন উইভার প্রিপজিশনটাকে বোঝাতে চেয়েছি, জেড দিয়ে ছো প্রিপজিশনটাকে বোঝাতে চেয়েছি, এবং এ দিয়ে আন ফর বাই প্রিপজিশনটাকে বোঝাতে চেয়েছি। এই যে আন ফর বাই প্রিপজিশনটা আছে, এই দুইটা মিলে কিন্তু একটা, ঠিক আছে। মুশফিক মাফিউর নাকি ভাইয়া, কাইন্ডলি আপনার নামটা একটু বলুন তো ভাইয়া। মফিজুর রহমান। আচ্ছা আচ্ছা, মফিজুর রহমান। আপনি কি বুঝতে পেরেছেন? ওকে, এখন আমরা তো প্রিপজিশন নামগুলো দেখতে পেলাম যে এই প্রিপজিশন গুলো ডাটিভ প্রিপজিশন, এবং এগুলো কিভাবে নামগুলো মনে রাখবো সহজে কোড নেমে সেটা বুঝতে পারলাম। এখন এখানে যে প্রিপজিশন গুলো আছে, এটা কোনটি কোন জায়গায় ব্যবহার হবে, এখন আমরা সেটি সম্পর্কে ভালোভাবে জানবো। ঠিক আছে, প্রথমে আমরা বেমানবের যে লিস্টটা আছে, অর্থাৎ বাই, মিড, আউস, নাট এবং ফন, এই প্রিপজিশন গুলো সম্পর্কে জানবো। দেন আমরা যে জাকসাতে যে প্রিপজিশন গুলো পেলাম, এই প্রিপজিশন সম্পর্কে জানবো, ঠিক আছে। অর্থাৎ জাইড, আর, গেগেন উইভার, সো, এন্ড ফর বাই। ওকে, ঠিক আছে। প্রথমে আমরা বাই প্রিপজিশনটাতে গেলাম। বাই প্রিপজিশনটা কোথায় ব্যবহৃত হয়? কোম্পানি নামের ক্ষেত্রে। কোথায়? কোম্পানির নামের ক্ষেত্রে। যদি আমরা একটা উদাহরণ দেখতে পাই, ইস আর বাইটে বাই ই স্টুডিও, ঠিক আছে, ইস আর বাইটে বাই ই স্টুডিও, ঠিক আছে। অর্থাৎ আমি ই ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ই স্টুডিওতে কাজ করি, অর্থাৎ আমি ই স্টুডিওতে কাজ করি, ঠিক আছে। অর্থাৎ এখানে বোঝাতে যে আপনার এখানে একটা বিষয় মনে রাখবেন, আমি ক্লিয়ার করে দিই এখানে, যখন আমি ওই প্রতিষ্ঠানে কাজ করি, আমি ওই হাসপাতালে কাজ করি, আমি জনতা ব্যাংকে কাজ করি, তখন আপনি বাইটা ইউজ করবেন। কিন্তু আপনি যখন বুঝাতে চাইবেন যে না আমি জনতা ব্যাংকের মধ্যে কাজ করি, তখন এটা অন্য প্রিপজিশন হবে, ঠিক আছে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, বুঝতে পারছি। আরেকবার বলেন। আচ্ছা, আমি আরেকবার বলতেছি। এখানে বলা হয়েছে ইস আর বাইটে বাই ই স্টুডিও, ইস আর বাইটে বাই ই স্টুডিও, ঠিক আছে। অর্থাৎ আমি ই স্টুডিও, এখানে যে ইটা বললাম না, এটা কিন্তু ওই যে ইয়ার নাম, আপনার হচ্ছে যে প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে। আবার অনেকে ভুল ভাববেন যে এটাকে কেন বলছি। হ্যাঁ, এটা একটা প্রতিষ্ঠানের নাম। ইস আর বাইটে বাই ই স্টুডিও, আমি ই স্টুডিওতে কাজ করি। এখানে যে আমি ই স্টুডিওতে কাজ করি, আমি জনতা ব্যাংকে কাজ করি, ঠিক আছে, এভাবে বলার ক্ষেত্রে আমরা বাইটা ব্যবহার করব। কিন্তু যখন আমরা বলতে মানে বাংলা এটা বুঝাতে চাইবো যে আমি জনতা ব্যাংকের মধ্যে কাজ করি,
আমি ই স্টুডিওর মধ্যে কাজ করি, তখন আমরা অন্য প্রিপজিশন ব্যবহার করব। ঠিক আছে, কখন আমরা বাইটা ব্যবহার করব বুঝতে পেরেছেন এবার? ভাই ভাই এর অর্থটা কি হয়? বায়ের অর্থ এখানে আমি আপনাকে যদি বলতে চাই, বাই অর্থ অনেক কিছু আছে, দ্বারা দিয়ে অনেক কিছু হয়, ঠিক আছে, বা কাছে নিকটে। এখন এটার আমি কমপ্লিট কোন অর্থ কেন বলতে পারবো না ভাই? এখন বাই দিয়ে আপনার এটা কাছেও বোঝাচ্ছে, ব্যক্তির কাছেও বোঝাচ্ছে, নির্ভরশীলতা বোঝাচ্ছে। এখন আমি অর্থ আপনাকে কি বলবো? কিন্তু নর্মালি সাধারণত বাই দিয়ে কাছে জিনিসটাই বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, আপনি এভাবে এটার অর্থ না মনে রেখে আপনি এভাবে মনে রাখেন যে এটাই কোন কোন জায়গায় ব্যবহার হয়, তাহলে আপনি একটা সম্পূর্ণ ধারণা পাবেন। শুধু যদি কাছে অর্থটা মনে রাখেন তাহলে আপনি এটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। সুহান ভাই, আপনি কি আমার কথা বুঝেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ওকে, ঠিক আছে। তাহলে কোম্পানি নামের ক্ষেত্রে বা কোনো প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে কখন আমরা বাই ইউজ করবো বুঝেছেন? আমি ওই কোম্পানিতে এবং ওই ব্যাংকে এভাবে বলতে গেলে আমরা বাইটা ব্যবহার করবো, কিন্তু ওই ব্যাংকের মধ্যে হলে তখন কিন্তু বাইটা ব্যবহার হবে না, তখন অন্য প্রিপজিশন। ওকে, ঠিক আছে। তারপর আমরা যাচ্ছি নির্ভরশীলতা বোঝাতে। Ich wohne bei dem Onkel. Ich wohne bei dem Onkel, অর্থাৎ আমি চাচার কাছে থাকি, অর্থাৎ আমি চাচার কাছে থাকি, চাচার কাছে বাস করি। ঠিক আছে, এরকম অর্থ প্রকাশ পাচ্ছে। অর্থাৎ এখানে কি বুঝাইছে? যে সে চাচার কাছে থাকে, অর্থাৎ চাচার উপর সে নির্ভরশীল। ঠিক আছে, এটা বোঝাতে আপনার এখানে এই বাই প্রিপজিশনটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমি যদি বলি, আমরা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্সি বোঝাতে, অর্থাৎ নির্ভরশীলতা বোঝাতে, যেটার উপর নির্ভরশীল। এখন এই আমি কার উপর নির্ভরশীল? চাচার উপর। ঠিক আছে, অঙ্কেল, ওই যার উপর নির্ভরশীল তার আগে বাই প্রিপজিশনটা ব্যবহৃত হবে। বুঝেছেন আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, কেউ কি হ্যান্ড রেজ করছিলেন? একটু কাইন্ডলি কথা বলেন। ইনশাল্লাহ স্ক্রিনটা একটু বড় করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি এটা নিজেও বড় করতে পারবেন। আপনি একটু জুম করেন, আমাদের জন্য সুবিধা হবে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু করলে এনাফ। একটু করে আমার জন্য আপনার এখানে করেন, সমস্যা নাই। আপনি এখানে করেন, কারণ একটু যদি আমি বড় করি আমার এখানে বড় দেখাচ্ছে, তো আমার দেখতে অসুবিধা হচ্ছে স্ক্রিনে। ওকে, ঠিক আছে, আমরা কি নির্ভরশীলতা বুঝতে পেরেছি? তারপর আমরা কাছে, কাছে বোঝাতে বাই প্রিপজিশনটা ব্যবহার করব। কাছে বোঝাতে কি? স্থানবাচক কাছে, অর্থাৎ এই জিনিসটা ওইটার কাছে, স্কুলটা এটার কাছে। এটা নির্ভরশীলতা কি শুধু পার্সোনাল ক্ষেত্রে হবে, যে মানে আমরা কোনো পার্সনের উপর নির্ভরশীল থাকলে? না না না, সেটা শুধু কোনো পার্সন না। আপনি নির্ভরশীলতা যে কোনো বিষয়ের উপর বুঝাতে পারবেন, মানে বস্তুবাচকের ক্ষেত্রে বুঝাতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনার ওখানে নির্ভরশীলতা প্রকাশ পেতে হবে। আপনি এমন ভাবে বলবেন না যে আমি ওই জিনিসটা দ্বারা এটা করতে পারতেছি, এটা না। সরাসরি নির্ভরশীলতা বুঝাতেই হবে, দ্বারা না। দ্বারা দিয়েও কিন্তু অনেকটা নির্ভরশীলতা প্রকাশ পায়। আমি কম্পিউটারটি দ্বারা এই কাজটি করতে পারতেছি, এটা কিন্তু নির্ভরশীলতা না। যখন সরাসরি নির্ভরশীলতা প্রকাশ পাবে তখনই আপনি বাই প্রিপজিশনটা ব্যবহার করতে পারবেন। আপু কি আমার কথা বুঝেছেন? জি ভাই, বুঝছি। হ্যাঁ, এখন যদি আমি এটা, এখন এখানে প্রত্যেকটা জার্মানের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় এভাবে হয় যে আপনি বাংলায় কিভাবে এটাকে প্রেজেন্ট করতেছেন। যেমন আমি যদি ওই যে একটু আগে বললাম না, কোম্পানি নামের ক্ষেত্রে যদি বলি আমি ই স্টুডিওতে কাজ করি, আমি ই স্টুডিওর মধ্যে কাজ করি, দুইটা কিন্তু একই অর্থ প্রকাশ পায়, কিন্তু এটা ব্যবহারের সময় প্রিপজিশন গুলো ভিন্ন ভাবে হবে। আপনি বাংলা যেভাবে বলতে চাইবেন প্রিপজিশনটা ঠিক ওই ফরম্যাটে বসাতে হবে। বুঝেছেন আপু? ঠিক আছে। তারপর হচ্ছে স্থান। ঠিক আছে, কাছে স্থান, অর্থাৎ কোন স্থানের কাছে বা কোনো কিছুর কাছে বোঝাতে তখন স্থানবাচকের ক্ষেত্রে আমরা বাইটা ব্যবহার করব। যেমন যদি আমরা এখানে উদাহরণস্বরূপ বলি, we are wohnen bei der Schule, আমরা স্কুলের কাছে থাকি। ঠিক আছে, কিসের কাছে থাকে? স্কুলের কাছে থাকে। ঠিক আছে, এটা বোঝাতে সে বাই ব্যবহার করা হয়েছে এখানে। ওকে, অর্থাৎ কোনো কিছুর কাছে, স্থানবাচকের ক্ষেত্রে কোনো কিছুর কাছে বোঝাতে আমরা বাই ব্যবহার করতে পারি। আমরা স্কুলের কাছে থাকি, আমার প্রতিষ্ঠানটি পুকুরের পাশে। ঠিক আছে, স্কুলের কাছে। ঠিক আছে, কাছে বোঝাতে, পাশে না।
মাথায় রাখবেন, কাছে বুঝাতে, পাশে না। ওকে, তারপর হচ্ছে আচ্ছা ভাইয়া, পেশা। এখানে ইন যদি ইউজ করি তাহলে কি ভুল হবে? মানে ডিয়ার বোন ইন দিয়ে শুনে এটার অর্থ হয়ে যাবে আমি স্কুলের মধ্যে বাস করি। অর্থ বুঝছেন? প্রিপজিশন অর্থটা চেঞ্জ করে দিবে, জি বুঝছি। সম্পূর্ণ চেঞ্জ। ইন যে প্রিপজিশনটা বললেন ওটা বেশিরভাগ মধ্যে ব্যবহার হয়, ঠিক আছে? আবার অনেক সময় থ্রুও ব্যবহার হয় কিছু কিছু ক্ষেত্রে মধ্যে বোঝাতে। ওকে, তারপর এটা হচ্ছে যে এই যে কাছে যে আমি এটা বুঝালাম, এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে আপনাদের? আচ্ছা ভাইয়া, আমি বাজারের পাশে থাকি, তখন কি বাইক ব্যবহার করব? যেমন পাশে না, পাশে না, পাশে না, বাজার কাছে। আমি আবারও বললাম কাছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে করেন যে আমি যে আপনি বাজারের কাছে বা মার্কেটের কাছে থাকি। অবশ্যই অবশ্যই আপনি কাছে বোঝাতে বাই ব্যবহার করতে পারবেন। আমি বাজারের কাছে থাকি, আমি যে কোনো লেকের পাশে আমার থাকি। বাসা মনে করেন যে সুপার মার্কেটের পাশে, তো এখন আমরা সুপার মার্কেটের ক্ষেত্রে তো ভাইয়া যে ইন ব্যবহার করি না, ইন সুপার মার্কেট। হয়তো হয়তো হয়তো। কাছে আর পাশের মধ্যে পার্থক্য আছে। যদি বলেন যে ভাই কি, কাছে বলতে বলতে হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে, ওই জিনিসটা নির্দিষ্ট একটা দূরত্বে, আমার বাসাটা ওইটা থেকে নির্দিষ্ট একটা দূরত্বে অবস্থিত, মানে কাছাকাছি। আর পাশে বলতে একদম কাছে, মানে কি বলবো আপনার, যেমন আমার পাশে আছে কি আমার কম্পিউটারটা, ঠিক ওইরকম বোঝাই। বুঝছেন আমার কথা? বুঝছেন ভাইয়া? হ্যাঁ জি ভাই। দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর এখন আপনি বললেন যে ভাই আমরা তো অনেক ক্ষেত্রে বাংলায় বলি, আপনি বাংলায় কিভাবে ওটাকে ট্রান্সলেট করতেছেন ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে প্রিপজিশনটা বসাতে হবে। ওকে, এমন এমন কিছু জিনিস হয়, এই যে একটু আগে আপনাকে বললাম না ব্যাংকের বিষয়টা, আমি জনতা ব্যাংকে কাজ করি, আমি জনতা ব্যাংকের মধ্যে কাজ করি, দুইটাই কিন্তু সেম। এখন আপনি বাংলা যেভাবে বলতে চাইবেন ওভাবে আপনাকে প্রিপজিশনটা কনজুগেটেড করে ওই ফরম্যাটে বসাতে হবে, ভুল নেই, ঠিক আছে? কিন্তু পাশে আর কাছের মধ্যে তফাৎ, এটা বুঝতে হবে। ওকে, ঠিক আছে। পেশাগত ব্যক্তির কাছে, ঠিক আছে? পেশাগত ব্যক্তির কাছে বলতে আমরা কি বুঝতেছি? Ich lerne Deutsch bei dem Lehrer. Ich lerne Deutsch bei dem Lehrer. অর্থাৎ আমি শিক্ষকের কাছে জার্মান শিখি। কার কাছে শিখি? শিক্ষকের কাছে শিখি, ঠিক আছে? যদি আমরা বলতে চাই যে আমি চিকিৎসকের কাছে, মানে চিকিৎসক থেকে সাহায্য, মানে চিকিৎসকের কাছে আমি সেবা নিই বা চিকিৎসা নিই, তখন হবে কি, এখানে আমরা কি ব্যবহার করবো? আর্ট ব্যবহার করবো, অর্থাৎ ডাক্তার ব্যবহার করবো, তাই না? অর্থাৎ যার কাছে ব্যবহার করবেন, পেশাগত ব্যক্তির কাছে আপনি ওই জিনিসটা করাচ্ছেন বা হেল্পটা নিচ্ছেন ইয়া বোঝাতে, তখন আমরা বাই ব্যবহার করবো। আমার কথা কি সহজভাবে বুঝেছেন আপনারা? হ্যাঁ জি ভাই। তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম বাই দিয়ে, অর্থাৎ কোম্পানি বুঝাতে, অর্থাৎ কোম্পানির নামের ক্ষেত্রে তে বুঝাতে অনেকটা যদি আমি বলতে চাই, তখন আমরা বাই ব্যবহার করব। দ্বিতীয়ত আমরা নির্ভরশীলতা বোঝাতে বাই ব্যবহার করব। তৃতীয়ত আমরা যে কোনো স্থানের পাশে বা কোনো কিছুর পাশে বোঝাতে তখন আমরা বাই ব্যবহার করব। 4 নম্বরে বা চতুর্থত আমরা কি, পেশাগত ব্যক্তির কাছে, ঠিক আছে, তখন আমরা বাই ব্যবহার করব। এই 4টা জিনিস সবার মনে থাকবে। কি কি বলেন তো, সুমন ভাই বলেন একটু কি কি। আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি সাথে সাথে পড়ার পাশাপাশি, তাহলে আমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। হ্যাঁ বলুন। নির্ভরশীলতার কাছে, পেশাগত ব্যক্তির কাছে, তারপরে আর প্রথমটা হলো আপনার এই কাজে, কোম্পানির ক্ষেত্রে। কাজে না, এখানে কোম্পানি একটা কোম্পানি তে বোঝাবে, বুঝছেন? তে মনে রাখবেন, এটা আমি যদি মানে কোনো কোম্পানিতে জব করি, হ্যাঁ সেই ক্ষেত্রে কোম্পানিতে জব করি, আমি মানে কোম্পানিতে এই যে তে জিনিসটা আছে না, তে জিনিসটার সাথে কোম্পানিটা রিলেটেড করে, ওকে? সেটা আপনি কাজ করেন হোক বা যে কোনো কাজে ব্যবহার করার জন্য হোক, ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যে ফাতেমা আপু আপনি একটু বলুন। জি কি কি বললেন না? কি বলবো ভাইয়া? মানে পয়েন্টগুলো, হ্যাঁ হ্যাঁ, বাই প্রিপজিশনটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? এটা কোম্পানিতে ক্ষেত্রে, মানে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানিতে যদি কাজ করি এক্ষেত্রে বাই ব্যবহার করব। আর তার উপর নির্ভরশীল থাকলে তখন আমরা বাই ব্যবহার করব।
আর কোন স্থানে কাছাকাছি অবস্থান থাকলে এটার ক্ষেত্রে আমরা মানে বাই ব্যবহার করব। কাছে বোঝাতে, হ্যাঁ কাছে হ্যাঁ, বোঝাতে, কাছে কাছে বোঝাতে। আর মানে পেশাগত ব্যক্তির কাছে মানে থাকলে আমরা তখন বাই বোঝাবো। ওকে, ঠিক আছে। জাহিদুল ভাই আপনি একটু বলুন কেন। জি, বলুন যে আমরা বাই প্রিপজিশনটা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। বাই ব্যবহার করতে হবে। আচ্ছা, বাই প্রিপজিশনটা আমরা ব্যবহার করতে পারি কোম্পানির ক্ষেত্রে, তারপর নির্ভরশীলতার ক্ষেত্রে, তারপর কাছে বোঝাতে, আর হচ্ছে কোনো পেশাগত ব্যক্তির কাছে বোঝাতে। ঠিক আছে, ওকে। আপনি একটু সাউন্ড অফ করুন। মাহফিজুর ভাই আপনি বলুন। আমরা বাই এই প্রিপজিশনে ব্যবহার করব আমরা যদি কোনো চাকরি করি, কোনো কোম্পানিতে চাকরি করে, মানে কোম্পানির ক্ষেত্রে ব্যবহার করব। নির্ভরশীলতার উপর নির্ভরশীলতার জন্য ব্যবহার করব। কাছে বা কোন স্থানে আছি সেটার জন্য ব্যবহার করা। পেশাগত ব্যক্তি না না, কোন স্থানে আছি না ভাই, এখানে কথা অনেক প্যাচ আছে, অনেক ঝামেলা আছে প্রিপজিশন নিয়ে। কোন স্থানে আছি বলতে গেলে এটা আবার ঝামেলা, মানে কোন স্থানের কাছে বোঝাতে, ঠিক আছে আপনি এটা বলবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে কোম্পানিতে বোঝাতে বলবেন, আবার কোন ব্যক্তি বা কারো উপর বা কিছুর উপর নির্ভরশীলতা বোঝাতে বাই বলবেন। এবং পেশাগত ব্যক্তির কাছে, পেশাগত ব্যক্তির কাছে বলতে আপনি যদি উদাহরণটা দেখেন ভালোভাবে বলতে বুঝতে পারবেন। ইসলানের ডয়েচ বাইডেন লেয়ারার, আমি শিক্ষকের কাছে কি জানার শিখি। এই যেভাবে শিক্ষকের কাছে, বা আমরা যদি বাংলা আবারও বলি, যেমন হচ্ছে আমরা কোনো ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিই, ঠিক আছে, আমি মেকানিকের সাহায্য নিয়ে গাড়ি ঠিক করি, ঠিক আছে, বা মেকানিকের কাছ থেকে গাড়ি ঠিক করি, এভাবেই। ওকে, ঠিক আছে, সাউন্ড অফ। ওকে, এরপর আমরা আসি মিড প্রিপজিশনটা, ঠিক আছে। মিড প্রিপজিশনের ব্যবহার অনেক বেশি পাবেন, আপনারা অলরেডি পেয়েছেন। এই যে মিড প্রিপজিশনটা, এটা সাথে বোঝাতে, অর্থাৎ সাথে বলতে কি সঙ্গীর সাথে। যেমন ইস কমে মিট রাহেল, বা রাহেলের সাথে আর কি, ঠিক আছে। ইস কমে মিট রাহেল, আমি রাহেলের সাথে আসছি বা এসেছি, ঠিক আছে। ইস কমে মিট রাহেল, আমি রাহেলের সাথে আসছি বা এসেছি, ঠিক আছে। তো এই যে এখানে কার সাথে আসতেছে, রাহেলের সাথে। এই রাহেলের সাথে যার সাথে আসতেছে ওটা বুঝাতে মিট ব্যবহার করা হয়েছে, বুঝেছেন। দ্বিতীয়ত বাহন বা যাত্রার মাধ্যমে, ইস কমে মিট দে মটো, আমি গাড়ি দিয়ে আসছি। ইস কমে মিট দে মটো, আমি কি দিয়ে আসতেছি, মানে কি যানবাহন, মানে কোনটা দিয়ে আসতেছি, অটো দিয়ে আসতেছি। হ্যাঁ, ঠিক আছে, ইস কমে মিট দে অটো, ঠিক আছে, আমি গাড়ি দিয়ে আসতেছি। তো তাহলে আমরা মিড প্রিপজিশনটা কি শিখলাম। মিড প্রিপজিশনটা আমরা সঙ্গী হিসেবে ব্যবহার করতে পারি, বাহন হিসেবে ব্যবহার, বাহন বলতে কি ওই বাহনের মাধ্যমে আসতেছি, ঠিক আছে, এটা বোঝাতে আমরা মিড প্রিপজিশনটা ব্যবহার করতে পারি। আবার অনেক সময় সঙ্গে বোঝাতেও মিড প্রিপজিশনটা ব্যবহার হয়, কিছু কিছু ক্ষেত্রে পাবেন। কিন্তু বেসিক্যালি আপনারা এই দুইটাই জিনিস বেশি পাবেন, হচ্ছে সাথে বা সঙ্গীর সাথে, আর হচ্ছে বাহন বা যদি বলতে চাই যে কোনো যানবাহনের মাধ্যমে আপনি আসতেছেন বোঝাতে, তখন আপনি ওই যানবাহন দ্বারা আসতেছে বলতে আপনি মিডটা ব্যবহার করতে পারবেন। তাহলে কি কি বলেন তো, সুবহান ভাই বলেন, মিড প্রিপজিশনটা আমরা কখন ব্যবহার করতে পারি। না, মিড প্রিপজিশনটা আমরা এই সাথে বা সঙ্গে হিসেবে তখন আমরা ব্যবহার করে থাকি। তারপরে আবার এই যে যানবাহনের ক্ষেত্রে আমরা যদি কোথাও মানে এক স্থান থেকে অন্য স্থানে যখন যানবাহন দ্বারা বোঝাতে, ঠিক আছে, এখানে হয়তো টাইপিং লিখে দেওয়া হয় নাই, ঠিক আছে, যানবাহনের দ্বারা বোঝাতে, ঠিক আছে, যানবাহন দ্বারা, যে যানবাহনটি দ্বারা সেটা বোঝাতে আমরা মিড ব্যবহার করব। আমরা মিডটা ব্যবহার করে থাকি। আর ভাইয়া এই যে ইয়ের ক্ষেত্রে কি ভাই, তুলনার ক্ষেত্রে কি হয় এমনি মিডটা? না না, যেমন আমি তুলনার ক্ষেত্রে আমার বন্ধুর সাথে তুলনা করি। না, তুলনার ক্ষেত্রে আপনি ওভাবে পাবেন না। বেসিক্যালি আপনি মিটের সাথে পাবেন এটা। তুলনার ক্ষেত্রে মিট ব্যবহার করতে আমার চোখে পড়ে না, তো সেটা আমি বলতে পারছি না। আমাদের বেশিরভাগই আপনারা দেখতে পাবেন মিট হচ্ছে সঙ্গী হিসেবে বা বাহন বা যাত্রার মাধ্যমে ব্যবহৃত হয়। তুলনার মাধ্যমে আমি ওখানে পাইনি, আমি জানি না আপনি কিভাবে বলতেছেন।
ঠিক আছে? না না, আমি যেমন ভাইয়া, যেমন ওই যে মানে আমি আজকে একটা মানে ভোকাবুলারি দিয়ে মানে আমি সাপোজ করছিলাম যে আমি তোমাকে আমার বন্ধুর সাথে তুলনা করি, ঠিক আছে, মানে এরকম একটা এই যে এখানে বলি, এখানে এই যে সাথে বোঝাতে না, সাথে, দেখছেন এই যে সাথে বোঝাতে কিন্তু মিট আছে। এখন ওই প্রিপজিশনটা সাথে বুঝাইতে হয়তো বসাইছে। আমার কথা বুঝছেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? সেটাই হবে। হ্যাঁ জি ভাইয়া। এটার সাথে, সঙ্গীর সাথে, এই জিনিসটাই। আচ্ছা, সবাই তো এই জিনিসটা বুঝতে পেরেছি। মিড প্রিপজিশনটা তাহলে কি হবে? সঙ্গীর সাথে বোঝাতে আমরা মিড প্রিপজিশনটা ব্যবহার করব। তাছাড়া কোনো যানবাহন দ্বারা, এখানে শুধু বাহন বা যাত্রার মাধ্যমে লিখে দিচ্ছি আমরা, বাট এটা বুঝেন, মনে রাখবেন যে কোনো যানবাহন দ্বারা যখন বুঝাবে তখন আমরা মিডটা ব্যবহার করব। ঠিক আছে? ওকে, জি ভাইয়া। দেন আমরা আসি। কোন স্থান বা দেশের উৎপত্তি বা উৎস বোঝাতে। উৎপত্তিও বলতে পারি আমরা, উৎস বোঝাতে পারি। যেমন er kommt aus Deutschland, সে জার্মানি থেকে এসেছে, অর্থাৎ তার উৎস কোথায়? জার্মানি। অর্থাৎ তার মেন উৎস বা তার যে মূল, ওটা কোথায়? জার্মানি। এটা বোঝাতে। জার্মানি। ঠিক আছে? ওকে। Sie trinkt Wasser aus der Flasche, অর্থাৎ সে বোতল থেকে পানি পান করছে। এখন এখানে উৎসটা কি? অর্থাৎ উৎসটা হচ্ছে বোতল। সে বোতল থেকে পানিটা পান করছে। পানির উৎসটা সে কোথা থেকে নিচ্ছে? পানিটা কোথা থেকে নিচ্ছে? ফ্লাশে থেকে। ফ্লাশ মানে কি? বোতল। সে বোতল থেকে পানি পান করছে। বুঝেছেন? দ্বিতীয়, হ্যাঁ, দেশের উৎপত্তি এটা কি মানে কি বুঝাইছে? দেশের উৎপত্তি বলতে আমাদের যখন এটা হচ্ছে একটা, যদি আমরা কাল্পনিক অর্থ বলা যায়, ঠিক আছে, এটা বলতে গেলে আমাদের নিজের উৎস বা আমার মূল কোথায় বা আমার উৎস কোথায়? বাংলাদেশে না? তাই তো, মানে আমাদের জন্ম উৎস, এটাই বুঝাইছে। মানে আমি আপনাকে এটা একদম সরাসরি বলতে পারবো না যে পানির উৎস যে নলকূপ থেকে ওটা, ঠিক আছে, ওটার ক্ষেত্রে হবে। ঠিক একইভাবে যদি আপনি এটা বলেন এর কম টাউস ডয়সল্যান্ড, আমাদের যে জন্মভূমি সেটাই আমাদের উৎস বুঝাইছে এখানে। আমার কথা বুঝছেন? বা আমাদের মূল বুঝাইছে। আপনি কি আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই? জি, বুঝছি না। অর্থাৎ আমাদের জন্মভূমি, আমাদের উৎসটা কোথা থেকে? আমাদের এই দেশ থেকেই তো, তাই না? ঠিক আছে, আমাদের দেশ, এটা আমাদের মূল, আমাদের উৎস। এটা একটা কাল্পনিক অর্থ আর কি, মানে যদি বলেন কাল্পনিক বাক্য। ইংরেজি ফ্রম অর্থ ব্যবহার করতে ব্যবহারিক মানে বোঝাচ্ছে কিনা? এখানে অনেকটা, হ্যাঁ আউস দিয়ে ফ্রমও বোঝায়, হ্যাঁ অবশ্যই আউস দিয়ে ফ্রম বোঝায়। ঠিক আছে, ঠিক আছে, ওটা তো বোঝায় শুধু। এখন আউস অর্থ যে শুধু ফর্ম, আপনি এটা ভাবলে হবে না। কেন আমি আপনাদেরকে এভাবে মনে রাখতে নিষেধ করতেছি? ভাই, অর্থ অনেকগুলো, মানে আপনি অনেক জায়গায় ব্যবহার করবেন, ঠিক আছে, কিন্তু আউসের যদি সিঙ্গেল অর্থ চান, এটা অনেক ক্ষেত্রে ফর্ম অর্থ ব্যবহার করা হয়, এটা ঠিক আছে। তো যেভাবে এখানে যদি উৎস হিসাবে যেটা আমি বললাম যে আমাদের জন্মভূমি, আমাদের উৎস বা আমাদের মূল, ওইটা বুঝাইছে যে সে জার্মানি থেকে এসেছে, অর্থাৎ তার জার্মানি হচ্ছে তার মূল বা তার উৎস। আপু বুঝেছেন? জি ভাই, বুঝছি। দ্বিতীয়ত, যে পানি, সিট্রিং বাসার আউস ডিয়ার ফ্লাশে, সে বোতল থেকে পানি পান করতেছে। এখন যে সে পানি পান করতেছে, সেটার উৎস কোথা থেকে আসতেছে? ওই বোতল থেকে, বোতলের মধ্যে থেকে, তাই না? তো এই জন্য এখানে আউস ব্যবহার করা হয়েছে। কোথা থেকে? ডিয়ার ফ্লাশে থেকে। অর্থাৎ ফ্লাশে বলতে এখানে বোতলকে বোঝানো হয়েছে, বোতল থেকে সে পানি পান করছে। আপু বুঝেছেন এই বাক্যটি? ওকে। আচ্ছা, এখানে বোতল ছাড়া কি অন্য কোনো মানে কিছু মানে হইলে কি এটাকে আউস হবে? শুনুন, বস্তুবাচক বুঝাইছে মানে আপনি বস্তুবাচক সব ব্যবহার করতে পারবেন। এটা তো জাস্ট একটা উদাহরণ। আপনি যে কোনো সেন্টেন্সে বস্তুবাচক দেখাইছে মানে আপনি বস্তুবাচক মানে নিমিশে ব্যবহার করতে পারেন। এখানে বোতল হতে পারে আপনি ফ্রিজ থেকে মিট ব্যবহার করতে বের করছেন, ফ্রিজ থেকে আপনি ডিম বের করছেন, ঠিক আছে, ফ্রিজ থেকে ডিম নিচ্ছি, ফ্রিজ থেকে যে ডিম নিচ্ছি না, সেটার ক্ষেত্রেও কিন্তু আউস ব্যবহার হবে, ঠিক আছে, এই ফ্রিজের নামের আগে। দেন হচ্ছে আপনি ধরেন হচ্ছে ঘর থেকে বের হচ্ছি, তখনও কিন্তু আউস ব্যবহার হবে। আমার কথা বুঝছেন? জি ভাই, বুঝছি এখন। অনেকটা ধরেন এখানে যদি আমি আরো বলি কোনো কিছু থেকে বের করে নেওয়া, কোনো কিছু থেকে বের করে নেওয়া, এটা না, উপরে বাক্য না, যদি নিচের বাক্যটার কথা বলি আমি আপনাদেরকে, যে ড্রিঙ্ক বাসার আউস ডিয়ার ফ্লাশে, কোনো কিছু থেকে বের করে নেওয়ার ক্ষেত্রে আপনি আউস ব্যবহার করতে পারবেন। ওকে, হ্যাঁ।
এটা সবসময় মাথায় রাখবেন। তারপর কোন বস্তুর উপাদান বা উপকরণ নির্দেশে, অর্থাৎ যেটা কি দিয়ে মেক হয় বা মেড হয়, ঠিক আছে। ডিয়ার টিস ইস্ট আউট হোলস, জিয়ার টিস ইস্ট আউট হোলস, অর্থাৎ টেবিলটি কাঠ দিয়ে তৈরি। এই হোলস এর অর্থ হচ্ছে কাঠ, অর্থাৎ মানে উড বোঝায় আর কি, উডেন বোঝায়। তো ডিয়ার টিস ইস্ট আউট হোলস অর্থাৎ টেবিলটি কাঠ দিয়ে তৈরি। অর্থাৎ যে কোনো কিছু কোন জিনিসটি দিয়ে তৈরি, অর্থাৎ তার উপাদানটা কি, ওই জিনিসটা, ওইটা বোঝাতে আপনার এখানে হাউস ব্যবহার করা হয়েছে। এই টেবিলটি কি দিয়ে তৈরি হয়েছে? এই হোলস দিয়ে। এই হোলসটা দিয়ে, হোলস হচ্ছে টেবিলের উপাদান বা উপকরণ, এই জন্য এর আগে হাউস ব্যবহার হয়েছে। বুঝেছেন? ওকে। এরপর কারণ বা প্রেরণা নির্দেশে, কারণ বা প্রেরণা নির্দেশে আমরা হাউস ব্যবহার করি। যেমন জি হ্যান্ডেলড আউস লিবে, ঠিক আছে। জি হ্যান্ডেলড আউস লিবে, এই হ্যান্ডেল অর্থ কাজ বোঝায়, তারপর হচ্ছে ডিল বোঝায়, অনেক কিছু বোঝায়। জি হ্যান্ডেলড আউস লিবে, সে ভালোবাসা থেকে কাজ করে, অর্থাৎ তার কাজের প্রেরণা কি? ভালোবাসা, বা তার কাজের কারণ কি? ভালোবাসা। ওকে, মানে প্রেরণা বা উৎসাহ বা উৎস অনেকটা বলা যায়। ওকে। এরপর হচ্ছে কোন স্থান থেকে বাহির হওয়া বা প্রস্থান হওয়া, যে একটু আগে আপুকে আমি বললাম যে আউস, অর্থাৎ আপনি কোথাও থেকে বাহির হবেন, কোনো কিছু থেকে বের করলেন, তখন আপনি আউস ব্যবহার করতে পারেন, যেটা ওই যে প্রথম বাক্যে আমি আপুকে বুঝিয়েছিলাম। যেমন ইস গেহে আউস ড্যাম হাউস, আমি বাড়ি থেকে বের হচ্ছি। আপু কি এবার বুঝেছেন বিষয়টা? জি ভাইয়া। যেটা আমি একটু আগে আপনাকে বললাম, অর্থাৎ কোন স্থান থেকে বাইরে হওয়া বা প্রস্থান হওয়া বোঝাতে আপনি হাউস ব্যবহার করতে পারবেন। যেমন আমি বের হচ্ছি, কোথা থেকে? বাড়ি থেকে, তার আগে আপনি হাউস ব্যবহার করবেন। ঠিক আছে, তাহলে হাউসটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ বলুন, কেউ কিছু বলছিলেন? যেমন মনে করেন যে আমি হ্যাঁ ভাইয়া, যেমন যে অফিস থেকে বের হলাম আমি, ঠিক আছে, মানে ব্রু, তখন সেক্ষেত্রে তো আমাদের কি হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি হাউস ব্যবহার করতে পারবেন। এটা তো আসলে ভাই আমরা একটা উদাহরণ দিয়ে দিয়েছি, সবগুলো উদাহরণ তো পসিবল না। ঠিক আছে, আপনি একটা উদাহরণ, অর্থাৎ কোন স্থান থেকে আপনি বেরোচ্ছেন, আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, অফিস থেকে বেরোচ্ছেন, পার্ক থেকে বেরোচ্ছেন, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গা থেকে বেরোচ্ছেন। এমনকি আপনি ফ্রিজ থেকে ডিম বের করছেন, ঠিক আছে, ফ্রিজ থেকে ডিম বের করছেন, তখন আপনি হাউস ব্যবহার করবেন ফ্রিজের নামের আগে। ওকে, জি ভাই। এভাবে হয়। হয়তো সবগুলো মানে নিজের মানে ডাউটটা মানে করে নেই, ঠিক আছে, আপনাকে করে কি করার ঠিক চেষ্টা আছে, করি। এখন দেখেন এখানে তো আসলে সবগুলো উদাহরণ নেই। যেমন ওই যে এখানে হয়তো এমন ভাবে বোঝা যাচ্ছে না যে সে ফ্রিজ থেকে ডিম বের করলে তখন আমি কি ব্যবহার করব। তো দেখেন এখানে ওই যে ফ্লাশ, এটা দেখলে আপনি বুঝতে পারবেন, সে ফ্লাশে থেকে যখন পানি পান করতেছে, সেক্ষেত্রে যদি আউস হয়েছে ফ্রিজ থেকে, যেমন আমি যেখানে পড়ছিলাম বা আমরা যেখানে শিখছিলাম, তো সেখানে বাক্যটা ছিল, সেক্ষেত্রে আমার মনে পড়ছে, এই জন্য আমি আপনাকে বাক্যটা আবার বলতে পারছি যে ফ্রিজ থেকে ডিম বের করার ক্ষেত্রে আপনার আউস ব্যবহার করা হবে। ঠিক এভাবে আপনি কোনো জায়গা থেকে কিছু বের করতেছেন। আচ্ছা ভাইয়া, আমার একটু সেন্টেন্সটা একটু কিভাবে হবে একটু বইলা দেন। মানে আমি কাজের থেকে বাহির হয়েছি এবং বাসায় আসতেছি, এটা মানে কিভাবে? এখন আপনি যদি কাজ থেকে বের হন, ঠিক আছে, আমি কাজ থেকে এখানে, এখন এখানে বিষয়টা হচ্ছে এটাই যে আপনি কাজ থেকে বের হইছেন, আমি এটাই বলবো, ঠিক আছে, বাকি অংশটা বলার দরকার নেই। ঠিক আছে, আপনি তখন এই যে দেখেন ইস গেহে আউস আরবাইট বলতে পারেন। ঠিক আছে, ইস গেহে আউস আরবাইট, আমি কাজ থেকে বের হয়েছি। বুঝেছেন আপু? জি। হ্যাঁ, এখন এবার কোন দিকে যাবেন সেটা তো আরেকটা বাক্য, সেটাতে তো আবার অন্য প্রিপজিশন হবে, তাই না? তখন আবার নাক চলে আসবে, ইয়ে চলে আসবে, তখন তো আপনি এই সেন্টেন্স আমি কাজ থেকে বের হয়েছি, এই অর্থে ইস গেহে আউস আরবাইট, আমি কাজ থেকে বের হয়েছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আউট প্রিপজিশনটা কোথায় কোথায় পড়লাম? এই যে বলেন, যে কে বলবেন, মারুফ ভাই বলেন একটু কাইন্ডলি। কোন স্থান বা দেশের উৎপত্তি বা উৎস বোঝাতে হাউস ব্যবহার করা হয়। কোন বস্তুর উপাদান বা উপকরণ বোঝাতে ব্যবহার করা হয় হাউস। কারণ বা প্রেরণা বোঝাতে নির্দেশে হাউস ব্যবহার করা হয়। না না, নির্দেশ পড়বেন না, সরি সরি সরি, মানে নির্দেশে বলতে এখানে বোঝানো, মানে বুঝাতে বলা হয়েছে, মানে মানে নির্দেশ বুঝাতে না, মানে কারণ বা প্রেরণা নির্দেশে, অর্থাৎ কারণ বা প্রেরণা বুঝাতে। ঠিক আছে,
বুঝছেন? নির্দেশ বলে ফেলেন না ভাই, ঝামেলা হয়ে যাবে। আমাকে বলতে দিন, আমি যদি আপনাকে বলি এখানে কারণ জিনিসটা আসলে বুঝছেন, ওই কারণটা বোঝায় না এখানে। বুঝছেন? তুমি আসবে, আমি আমি বৃষ্টির কারণে আমি প্রেরণা বোঝাতে, যে তার ভালোবাসার কারণে আমরা অনেক সময় বলে থাকি, সেটা এমন না, আসলে উৎস বা প্রেরণা বোঝাইতে। ঠিক আছে ভাই? হ্যাঁ ভাইয়া ভাইয়া। মাদার চুপ। ওকে, ঠিক আছে, আপনি সাউন্ড অফ করুন। হাসান ভাই, আপনি একটু বলুন। স্থান বা দেশের উৎপত্তি বা অথবা উৎস বোঝাতে, বস্তুর উপাদান এবং উপকরণ নির্দেশে, কারণ বা প্রেরণা অর্থে, অথবা স্থান থেকে বের হওয়া বা প্রস্থান বোঝাতে আওয়াজ ব্যবহৃত হয়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। নাক। ঠিক আছে, নাকটা আমরা কোথায় ব্যবহার করব? যদি আমরা দেখি কোন স্থান বা দেশের দিকে, অর্থাৎ কোন স্থানের দিকে বা দেশের দিকে আমরা গমন করছি, সে অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? নাক প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। যদি আমরা উদাহরণ দেখি, আসলে আমরা উদাহরণ দেখে আসলে সবচেয়ে বেশি ক্লিয়ার হতে পারবো। বুঝছেন? এই জন্য আপনাদেরকে যখন পিডিএফটা দেওয়া হবে, কোনো কিছু যদি না বুঝেন উদাহরণটার দিকে খেয়াল করবেন, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন। মানে একটা উদাহরণ বুঝলে আপনি বুঝবেন যে ও আচ্ছা, এই স্টাইলে গুলাতে হয়, মানে এই সিস্টেম যেগুলো আছে এই সিস্টেম গুলাতে ওইটা হয়। ঠিক আছে? ওকে, ইশফারে নাক বার্লিন, আমি বার্লিন এ যাচ্ছি। এখন বলবেন যে ভাই এখানে দিকে কোথায়? ভাই সব ক্ষেত্রে আসলে ওভাবে প্রকাশ পায় না। ঠিক আছে, এখন আপনি যদি এটা বলেন আমি বার্লিনের দিকে যাচ্ছি, তাও হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে আপনি লেখার সময় অবশ্যই নাক দিতে হবে এখানে, হবে, কারণ আপনি বার্লিনের দিকে যাচ্ছেন। ইশফারে নাক বার্লিন, আমি বার্লিনের দিকে যাচ্ছি। যেমন wir fliegen nach Deutschland, wir fliegen nach Deutschland, আমরা জার্মানিতে উড়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা জার্মানিতে উড়ে যাচ্ছি। উড়ে যাচ্ছি বলতে এখানে এটা বুঝাইছে যে সে প্লেনে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে এই যে দেখেন কোন দেশের দিকে যাচ্ছে, সে জার্মানির দিকে যাচ্ছে, এই জন্য নাক ব্যবহার হয়েছে। উপরটাতে ইশফারে নাক বার্লিন, সে কোন শহরের দিকে যাচ্ছে? সে বার্লিন শহরের দিকে যাচ্ছে, এই জন্য নাক ব্যবহার হয়েছে। ঠিক আছে, এরপর কোন ঘটনার পরে বা সময়ের পরবর্তী নির্দেশে, আপনার পরবর্তী নির্দেশে, এখানে যে নির্দেশটা দেখতেছেন এটা আমরা মানে বুঝাইতে লিখলাম আর কি। ঠিক আছে, পরবর্তীতে বুঝাইতে তখন হচ্ছে কি নাক ব্যবহার করা হয়। ঠিক আছে, nach dem Essen gehen ich spazieren, ওকে, nach dem Essen gehe ich spazieren, অর্থাৎ খাওয়ার পরে আমি হাঁটতে যাই। nach dem Essen অর্থাৎ খাওয়ার পরে। ঠিক আছে, nach dem Essen gehe ich spazieren, অর্থাৎ খাওয়ার পরে আমি হাঁটতে যাই। spazieren অর্থ হাঁটা। ঠিক আছে, দ্বিতীয়ত যে আরেকটা বাক্য দিছে, অর্থাৎ এখানে যে আমরা বললাম কোন ঘটনার পরে, কোন ঘটনার পরে? সে খাওয়ার পরে, বা কোন সময়ের পরে? যে কোনো একটা নির্দিষ্ট সময়ের পরে বা খাওয়ার পরে সে কি যাবে? হাঁটতে যাবে, এটা বুঝাইছে। নাকটা কোথায় বসবে? যে ঘটনার পরে বুঝাবে। এখন এখানে কোন ঘটনার পরে? খাওয়ার পরে, এই জন্য খাওয়ার আগে নাকটা ব্যবহৃত হয়েছে। এই জিনিসটা বুঝেছেন সবাই? আমি যতটুকু সম্ভব ভেঙে বলার চেষ্টা করতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আমাদের উপরে বলছে কোন ঘটনার পরে, ঠিক আছে, বুঝাতে। nach dem, এখানে যদি প্রথম উদাহরণটা আমরা দেখি, nach dem Essen gehe ich spazieren,
অর্থাৎ খাওয়ার পরে আমি হাঁটতে যাব। কিসের পরে যাবে সে? খাওয়ার পরে, অর্থাৎ অ্যাসেন, তাই তো? আমরা তো সবাই জানি অ্যাসেন অর্থ খাওয়া। এই জন্য এই যে অ্যাসেন খাওয়ার পরে যাবে, এই যে কাজটার পরে যাবে তার আগে দিয়ে নাক ব্যবহার হবে। কিসের পরে যাবে? খাওয়ার পরে, এই জন্য অ্যাসেনের আগে নাক ব্যবহার হয়েছে। আপু কি বুঝেছেন এবার? জি বুঝছি। ওকে। Nach der Arbeit treffe ich meine Freunde. Nach der Arbeit treffe ich meine Freunde. কাজের পরে আমি আমার বন্ধুর সাথে দেখা করি। এখন করি বা করব যা হোক, কাজের পরে, কিসের পরে? কাজের পরে। কাজ মানে কি? আরবাইট আমরা জানি। তো কিসের পরে? কাজের পরে। যে কাজের পরে জন্য কাজের আগে দিয়ে আপনার প্রিপোজিশন নাক ব্যবহার হয়েছে, অর্থাৎ কাজের পরে আমি আমার বন্ধুর সাথে দেখা করি। নাক দিয়ার আরবাইট ট্রেফে ইস মানে ফ্রয়েন্ডে। ওকে, অর্থাৎ যে কাজ বা যে জিনিসটার পরে আপনি অন্য একটা কিছু করবেন সেটা বুঝাবেন। সেই ক্ষেত্রে যে কাজটার পরে করবেন সেক্ষেত্রে আপনি নাক ব্যবহার করবেন। ঠিক আছে? যেমন যদি আমরা বলি বৃষ্টির পরে আমি গ্রীষ্মের পরে আমি ধরেন হচ্ছে ঘুরতে যাব, সেক্ষেত্রে আপনি গ্রীষ্মের আগে নাক ব্যবহার করবেন। ওকে, এভাবে যদি বলি আমি ঘুমানোর পরে আমি পড়তে বসবো, তো ঘুমানোর আগে দিয়ে আপনি নাক ব্যবহার করবেন। ওকে, তারপর কোনো কিছু অনুসরণ বা অনুযায়ী নির্দেশ, অর্থাৎ কোনো কিছুর মতে আপনি কাজটা করবেন। সেক্ষেত্রে যেমন nach dem Plan sollten wir um 10 Uhr anfangen. ওকে, অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী আমাদের সকাল 10টায় শুরু করা উচিত। কি অনুযায়ী? পরিকল্পনা অনুযায়ী। এই জন্য এই যে প্ল্যান আছে, এই প্ল্যানের আগে নাক ব্যবহার করা হয়েছে। ওকে, ঠিক একইভাবে আর কি, যে ওই পরিকল্পনা অনুযায়ী করব আমরা, এই জন্য আমরা নাক ব্যবহার করলাম। অর্থাৎ যে কোনো কিছুর মতে করবেন। আমরা যদি আরেকটা দেখি, নাক মাইনার Meinung ist das eine gute Idee. Nach meiner Meinung ist das eine gute Idee. ঠিক আছে? অর্থাৎ আমার মতে এটি একটি ভালো ধারণা। ঠিক আছে? নাক মাইনার মাইনুং, অর্থাৎ মাইনার মাইনুং অর্থ কি কেউ জানেন? আমার মতে। ঠিক আছে? আমার মত, ওপিনিয়ন। মাইনার মাইনুং অর্থ হচ্ছে আমার মতামত, আমার মতামত। ঠিক আছে? মাইনার মাইনুং হচ্ছে কি? আমার মতামত। ইস্ট দাস আইনে গুটে ইডে, এটা একটি ভালো ধারণা বা আইডিয়া। তো মতে, আমার মতামত, মতে, এই যে মতে কথাটা বোঝাচ্ছে, এই জন্য নাকটা ব্যবহার করা হয়েছে। ওকে, ঠিক একইভাবে উপরে নাক ডেম প্ল্যান জোলটেন বিয়ার 10 Uhr anfangen. ওকে, পরিকল্পনা অনুযায়ী আমাদের সকাল 10টায় শুরু করা উচিত। কি অনুযায়ী? পরিকল্পনা অনুযায়ী। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী জায়গায় আমি এটাও বলতে পারি পরিকল্পনা মতে, তাই না? পরিকল্পনা মতে আমাদের সকাল 10টায় শুরু করা উচিত। সেক্ষেত্রে আমরা বলবো যেটার মতে বা যেটা অনুযায়ী সেটার আগে দিয়ে আমরা নাক ব্যবহার করব। পরিকল্পনা হলে প্ল্যানের আগে দিয়ে ব্যবহার করব, যখন মতামত হবে তখন নাকের আগে দিয়ে ব্যবহার করব। ওকে, মোট কথা হচ্ছে কোনো কিছু মতে বা অনুযায়ী যখন আপনি কিছু বোঝাবেন বা করা বোঝাবেন, বা কোনো কিছু করা বা ভাবা চিন্তা যাই হোক বুঝাবেন, যে জিনিসটা মতে সে জিনিসের পূর্বে আপনি নাক ব্যবহার করবেন। এরপর দিক বা অভিমুখ বুঝাতে, দিক বা অভিমুখ বুঝাতে। ওকে, ডিয়ার সোক ফাট নাক ওস্টেন, ডিয়ার সোক ফাট নাক ওস্টেন, অর্থাৎ ট্রেনটি পূর্ব দিকে যাচ্ছে, ট্রেনটি পূর্ব দিকে যাচ্ছে। ওই যে আমরা উপরে দেখালাম না যে দিকে বুঝাতে, কোন স্থানের দিকে গমনের দিকে, সেম ওয়েতে এটাই। ঠিক আছে? এখানে আর বেশি কিছু নেই। অর্থাৎ কোন দিকে, কোন স্থানের দিকে, কোন দিকে যাচ্ছে বুঝাতে, বাড়ির দিকে, রাস্তার দিকে, খেলার মাঠের দিকে, তখন আপনি দিকে, যে দিকে যাচ্ছেন ওটার পূর্বে আপনি জাস্ট নাকটা ব্যবহার করে দিবেন। তাহলে এটাই বোঝা যাবে আপনি বাড়ির দিকে যাচ্ছেন, আপনি পূর্ব দিকে যাচ্ছেন, আপনি বার্লিন শহরের দিকে যাচ্ছেন, আপনি জার্মানির দিকে যাচ্ছেন, ওটা বোঝা যাবে। সবচেয়ে বেশি ব্যবহৃত হবে নাক জিনিসটা দিকে বুঝাতে। ওকে, আরেকটা যেটা ব্যবহার করা হবে কোন ঘটনার পরে বোঝাতে, যেমন নাক ডেমেশন, নাক দিয়ার আরবাইট, কাজের পরে, খাওয়ার পরে। ঠিক আছে? এই দুইটা জায়গায় সবচেয়ে বেশি ব্যবহার পাবেন, কিন্তু আপনারা চারটাই মনে রাখার চেষ্টা করবেন। তাহলে কি কি আমরা যদি বলি, জাহিদুল ভাই আপনি একটু বলুন। যে কোন স্থান বা কোন দেশের দিকে গমন করলে তা কোনো ঘটনার পরে বোঝাতে, আর কোনো কিছু অনুসরণ বা অনুযায়ী নির্দেশ করতে।
নাক ব্যবহার করা হয়। এটাও সেম। দিক বা অভিমুখ বলতে ওই যে উপরেরটার মধ্যে আসে, হ্যাঁ ওইদিকে আর কি, যে কোনো দিকে বোঝাতে ওইটা বোঝে। ওকে, সুমন ভাই আপনি একটু বলুন। কোন স্থান বা দেশের দিকে গমন নির্দেশে নাক ব্যবহৃত হয়। কোন ঘটনার পরে বা সময়ের পরিবর্তে নির্দেশ করার ক্ষেত্রে নাক ব্যবহৃত হয়। কোন কিছু অনুসরণ বা অনুযায়ী নির্দেশে আমরা নাক ব্যবহার করে থাকি। হ্যাঁ, অর্থাৎ নিয়ম, মতে, পদ্ধতি, মতামত, মতে 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 যে কোনো কিছু মতে। মতে নাক ব্যবহার করে থাকি। তারপরে দিকের ক্ষেত্রে নাক ব্যবহার করি আমরা। একই কথা, ওই যে উপরেরটার মতোই দিক বোঝাতে। ভাইয়া এখানে মানে আমার একটা ডাউট, ঠিক আছে? এখন এই যে স্থান ভাইয়া, এই যে স্থান, যেমন ইসফারে নাক বার্লিন, আমি বার্লিনে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু এখন এই যে আমার যেমন আমি বার্লিনে যাই, আবার আমি এখানে কি ব্যবহার করতে, আবার অনেকে যদি আমি স্কুলে যাচ্ছি, মানে স্যারে তো মনে করেন দায়িত্ব করে দেওয়া, যাচ্ছি না, স্কুলে যাচ্ছি না, স্কুলের দিকে যাচ্ছি, দিকে বোঝাতে কথাটা। হ্যাঁ। আমি যদি এবার বলি স্কুলের মধ্যে যাচ্ছি, তাহলে তো হলো না। স্কুলেতে যাচ্ছি তাহলে তো হলো না। যখন আপনি বললেন স্কুলের দিকে যাচ্ছি, এখন দিকে বলতে এখন আপনি বাংলায় বলুন বা না বলুন, স্কুলে যাচ্ছেন মানে স্কুলের দিকেই তো যাচ্ছেন, তাই না? হ্যাঁ, তখন আপনি এখানে বার্লিনের জায়গায় শুলে ব্যবহার করবেন, তাই না? স্কুল ব্যবহার করে দিবেন, শুলে। ওকে, ইসফারে নাক ই বলি না, এই যে তখন তো সুর ব্যবহার করি, যে সুর শুলে, এটা স্কুলের মধ্যে শুনেন, এখানে অনেকগুলা ঝামেলা আছে। আপনি এখানে অনেক মধ্যে বোঝাতে সুর ব্যবহার হয়, আবার কিছু কিছু ইয়ে আছে যে ভ্যাক্সেল প্রিপজিশন আমরা যেটা বলি, এটা এক এক জায়গায় এক এক ক্ষেত্রে ব্যবহৃত। কিছু, আমার কথাটা শুনুন, কিছু নির্ধারিত কিছু আছে যেটার ক্ষেত্রে আমরা যেটা আছে ওইটাই ব্যবহার করতে হয়। যেমন কিছু জায়গায় সুয়ে ব্যবহার করতে হয়, কিছু জায়গায় ইনে ব্যবহার করতে হয়, ঠিক আছে? আবার কিছু জায়গায় আন ব্যবহার করতে হয়, কিছু জায়গায় আউট ব্যবহার করতে হয়, কিছু জায়গায় নাক ব্যবহার করতে হয়। আমার কথা বুঝছেন? কথাটা শুনুন আগে মনোযোগ দিয়ে সবাই। কিছু কিছু জায়গায় আছে, যেমন গেহে, ফারে, ফ্লিগে, অর্থাৎ ভ্রমণ করা, যাওয়া, ঠিক আছে, বা উড়ে যাওয়া, এইসব ক্ষেত্রে প্রিপজিশন কিছু কিছু জায়গায় নাক ব্যবহার করা হয়, কিছু জায়গায় সু ব্যবহার করা হয়, কিছু জায়গায় ইন ব্যবহার করা হয়, কিছু জায়গায় আন ব্যবহার করা হয়, এবং কিছু জায়গায় আউট ব্যবহার করা হয়। এখন বলবেন যে ভাই আমি কিভাবে বুঝবো কোন জায়গায় কি করতে হবে? এটার জন্য একটা লিস্ট আছে আলাদা, ওটা দরকার হলে আপনাদেরকে দিয়ে দিব, ওটা মুখস্থ রাখবেন, ঠিক আছে? কিন্তু সাধারণত যেটা হয়ে থাকে, সবচেয়ে বেশি যেটা পাবেন, আমরা কোন দিকে বোঝাতে তখন নাক ব্যবহার করে থাকি, ঠিক আছে? কিছু কিছু আছে যে রুলসটা দিচ্ছেন না, আপনার রুলসটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু এই রুলসটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের ক্ষেত্রে মানে অনেক ইজি হয়। শুনুন, এখন আমি বলি ভাই, এখন আমি কি 70% এর দিকে খেয়াল রাখবো না 30% এর দিকে খেয়াল রাখবো বলেন? আমি তো 70%। 70% এর ক্ষেত্রে নাক ব্যবহৃত হয় কোনো দিকে যাইতে। যে 30% আছে বা 20% আছে, ওটা বিপরীত, ওটা কি, ওটা হচ্ছে অ্যাভারেজ। ওগুলো আপনাকে কয়েকটা মুখস্থ রাখতে হবে, তখন আপনি ওই ক্ষেত্রে ব্যবহার করবেন। আমার কথা বুঝছেন? হ্যাঁ, যেমন আমি যদি বলি যে আমি মার্কেটের দিকে যাচ্ছি, আমি এই যে যেমন স্কুলের দিকে যাচ্ছি, আমি বাজারের দিকে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি নাকটা ব্যবহার করতে পারছি ইজিলি। এখন আমি আপনাকে এটাই বলি, ঠিক আছে? এখন আমি আপনাকে আমার কথা শোনাচ্ছে যেগুলো, এখন আপনি যদি বলেন যে হ্যাঁ আমি বার্লিনের দিকে যাচ্ছি, তখন তো নাক হচ্ছে। যদি বলেন আমি হাউসের দিকে যাচ্ছি, তখন তো নাক হচ্ছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, যখন কিছু কিছু যে বললাম যে ভিন্ন নিয়মের হয়, ওগুলোর ক্ষেত্রে তো আপনার প্রিপজিশন কিছু মুখস্থ রাখতে হবে, কিন্তু 70% এর ক্ষেত্রে আপনি ওয়ার্ডের ক্ষেত্রে নাকটা পাবেন। তো সেই জন্য আমরা নাকটা ব্যবহার করছি। আমার কথা বুঝেছেন? আপনি যেটা কথা বলতেছেন ওটা একটা দুইটা হয়তো, আপনি যখন আমি কি বলবো, একটা লেজেন্ড পড়লে আপনি ওখানে হয়তো একটা ওয়ার্ড এরকম পাবেন, কিন্তু বেশিরভাগই ওয়ার্ড থাকবে আপনার নাক দিয়ে, ঠিক আছে? যাতে নাকটা দেখলে আপনার মাথায় আসে ওটার দিকে বোঝাচ্ছে। সাথে তো আপনার ওই যে যাওয়া, উড়া, এগুলা তো দেখতেই পাচ্ছেন, তাহলে তো খুব ইজিলি বোঝা যাবেন আপনি যাওয়া বোঝাচ্ছেন। যখন নাক থাকবে না, হ্যাঁ নাক ছাড়া অন্য কিছু প্রিপজিশন হয়, আমি তো আপনাকে বললাম এগুলো হয় মাঝে মধ্যে, কয়েকটার মধ্যে নির্ধারিত আছে, এগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। তো এই জন্য আমি রুলসটা এই জন্যই দিছি, কারণ 70% এর ক্ষেত্রে নাক ব্যবহৃত হয়। সুমন ভাই কি আমার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ জি ভাইয়া। এখন বলবেন যে তো ভাই ওই যে মানে একটা কথা আছে না যে মানে এই যে শর্টকাট যে গায়ে ছাড়া যে না ভাইয়া তো বলছে তাহলে আমি সব কাছে নাক ব্যবহার করি, ঠিক আছে এর জন্য। সব ক্ষেত্রে বলতে শুনেন, এখন যেটা 30% ওইটার কথা যদি আমি আপনাকে এখন বলি যে সবগুলো এটার ক্ষেত্রে এটা, এটার ক্ষেত্রে এটা, ওয়ার্ড গুলো লিস্ট দিতে হবে আপনাকে, ইয়ে দিতে হবে, 70% যখন আপনি পাচ্ছেন পরীক্ষার খাতায় যখন আপনি লিখবেন, ঠিক আছে, আপনি ওখানে ওইগুলো যে আমি আপনাকে বলি ওখানে যে লিস্টটা, ঠিক আছে, ওখানে অনেকগুলো ওয়ার্ড আছে। ধরেন এমন এমন ওয়ার্ড আছে যেগুলো আমরা সচরাচর ইউজে হয় না, ওগুলোর সাথে সু হচ্ছে, কোনো জায়গায় ইন হচ্ছে, ঠিক আছে, আমরা ইউজে করি না, ঠিক আছে, মানে সচরাচর ব্যবহৃত হয় না। তাহলে ওগুলো মনে রাখতে গিয়ে যে নাকের ব্যবহারটা যদি আমি একদম বলে যাই, হচ্ছে না তো, কারণ আমার 70% ক্ষেত্রে তো নাকের ব্যবহারটা হচ্ছে। দেখা যাবে কি এটাই সত্যি, যেমন হচ্ছে যে প্রিপজিশনের যে সু দিয়ে, ইন দিয়ে, আন দিয়ে যে ব্যবহারগুলো 30%, ওই 30%-এর মধ্যে আমার হয়তো 20-25টা জানা, 20-25টা আমাকে আপনি অনেককে জিজ্ঞেস করে দেখবেন 20-25টা জানে, এর বাইরে কেউ জানেও না, ঠিক আছে, কারণ ওগুলো ব্যবহারই হয় না। ব্যবহার হলেই তো আমরা মুখস্থ রাখবো, না হলে সচরাচর মুখস্থ তো রাখা হয় না, ঠিক আছে। যেটা সচরাচর বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে নাক। আর 2-3টা যেগুলো আছে এগুলো ডেইলি লাইফে আপনি সর্বোচ্চ 5-6টা ওয়ার্ড বা 7টা ওয়ার্ড পাবেন যেগুলো ডেইলি লাইফে আপনার ইউজ করতে হয়, ওইগুলো অটোমেটিকলি আপনার মুখস্থ হয়ে যাবে। ওকে, এখন আপনি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, যে আবার বলুন। এখন কি আপনি, আমার কথা হচ্ছে যে এখন কি আপনি কোন স্থানের দিকে বুঝাতে নাকটাকে মনে রাখবেন কি রাখবেন না সেটা বলুন। হ্যাঁ ভাইয়া এই যদি মনে রাখবো ভাইয়া, এটা ভোলার মতো না, এই জন্য দাওয়াত দিয়েই তো মনে করেন যে মনে রাখতেছি। হ্যাঁ, যেটা প্রশ্ন করছেন সেটা মনে থাকবে, এটাই হচ্ছে সত্যি কথা, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, যে ক্লাস আমি আপনাকে আজকে বললাম, আপনি আপনার যে বই আছে আপনার কাছে কি এই যে লেজেনের যে আসওয়াইয়ের বই আছে? আপনার, হ্যাঁ জি ভাই, আমি এই যে নিচে থেকে কিনে নিয়ে আসছিলাম সবগুলা আপনার, যেমন এই যে নেক্সট আপনার যে বইগুলা, আবার এবং প্রুফুম এটাও কিনছি আমি, আমার জামানি দেখছি। আপনি যেটাই দেখেন আপনি পেজগুলো একটু খুলে দেখবেন যে দিকে বোঝাতে সবচেয়ে বেশি আপনি কি পাচ্ছেন, তখনই আপনি আমার কথাটার সাথে একমত হতে পারবেন, তার আগে না। যখন আপনি প্রমাণ পাবেন তারপর বুঝতে পারবেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সুমন ভাই সাউন্ড অফ করুন। তাহলে আমরা নাক কথা ব্যবহার করবো, আপনার নাক কিন্তু মাস্ট বি মনে রাখবেন। ওই যে 30%-এর আশায় যদি নাককে কনফিউজে ফেলে দেন না, আপনাদের ওইটাও যাবে। আমি আপনাদেরকে এটাই গ্যারান্টি দিচ্ছি, 75%-এর ক্ষেত্রে আপনার নাক পাবেন, 75%-এর ক্ষেত্রে। বাকি যে 25%, ওকে, ওটা 5-6টা ওয়ার্ডের ক্ষেত্রে হয়, সেটা যখন আমরা বেশি ব্যবহার করব, ঠিক আছে, দৈনন্দিন জীবনে বা বিভিন্ন লেখার ক্ষেত্রে, তখন ওটা আমরা অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। এখন ওই 5-6টা ওয়ার্ডের জন্য আমি যদি সব জায়গায় ব্যবহার করতে, এমন একটা জায়গায় আসলো যেটার প্রিপজিশন কি আমি জানি না, দিকে বোঝাতে আমি কি হবে জানি না, তখন আপনি নাক দিয়ে দিবেন, কারণ এটা 75% বা 25%, তো অবশ্যই 75% যেটা মনে আছে ওইটাই ব্যবহার করবেন, নাক। দ্বিতীয়ত, কোনো ঘটনার পরে বা সময় পরবর্তী বোঝাতে আমরা নাক ব্যবহার করব। কোনো কিছু অনুসরণ বা অনুযায়ী নির্দেশে আমরা নাক ব্যবহার করব। তারপর দিক বা অভিমুখ নির্দেশে আমরা নাক ব্যবহার করব। এই বিষয় নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে আর? ঠিক আছে, তাহলে আমরা ফোনে যাচ্ছি। কর্তা, অর্থাৎ কর্তা বা কার্য সম্পাদনকারী নির্দেশে আমরা ফোন ব্যবহার করব। যেমন যদি আমরা বলতে চাই ডিয়ার ব্রিফ রুডে ফন ডেম লেরার গেশাইভেন, ঠিক আছে, বিপত্তি হচ্ছে চিঠি বা পত্র যাই বলেন। চিঠিটি শিক্ষক দ্বারা লেখা হয়েছে, কার দ্বারা লেখা হয়েছে? শিক্ষক দ্বারা, ঠিক আছে, লেরার। এই যে শিক্ষক দ্বারা কার্যটি সম্পাদন হয়েছে, যার দ্বারা কার্যটি মোট কথা হচ্ছে সম্পাদন হবে, সেক্ষেত্রে আমরা ফোন ব্যবহার করব, ঠিক আছে। এখানে আরেকটি উদাহরণ আছে, দাস হাউস ভিয়ার্ড ফন আইনার ফির্মা গেবাউট, অর্থাৎ বাড়িটি একটি কোম্পানি দ্বারা নির্মিত হয়েছে, ঠিক আছে, কার দ্বারা নির্মিত হয়েছে? ফির্মা দ্বারা, অর্থাৎ কোম্পানি দ্বারা। এই যে কোম্পানি দ্বারা হয়েছে, এজন্য কোম্পানির পূর্বে ফোন ব্যবহার হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? কর্তা বা কার্য সম্পাদনকারী, অর্থাৎ যে কাজটা সম্পাদন করে তাকে বোঝাতে আমরা ফোন ব্যবহার করব। তারপর সম্পর্ক বা মালিকানা বোঝাতে, ভাই এটা একটু আবার বলেন তো, ফার্স্ট রেখেটা। অর্থাৎ যদি আমি আপনাকে বাংলায় বলি, ঠিক আছে, বাংলায় বুঝে নেন তাহলে আরো সুবিধা হবে। ধরেন
কৃষক দ্বারা জমিটি চাষ করা হয়েছে, ঠিক আছে? কার দ্বারা চাষ করা হয়েছে? কৃষক দ্বারা। এই কৃষকের নামের পূর্বে আপনি ফর্ম ব্যবহার করবেন, ঠিক আছে? তারপর যদি আমরা বলি যে কোনো ডেভেলপার দ্বারা যে কোনো কিছু, ধরুন হচ্ছে ওয়েব ডেভেলপার দ্বারা ওয়েব পেজটি খোলা হয়েছে, কার দ্বারা খোলা হয়েছে? ওয়েব ডেভেলপার দ্বারা, ঠিক আছে? যার দ্বারা কাজটি হয়, ঠিক আছে? রান্নাটি কার দ্বারা হয়েছে? আমার মার দ্বারা রান্নাটি হয়েছে, ঠিক আছে? তো কার দ্বারা? মার দ্বারা। তখন মার নামে বা মুদ্রার ক্ষেত্রে আপনি পূর্বে ফর্ম ব্যবহার করবেন। আপু কি বুঝেছেন নাকি আমি আবার রিপিট করবো? জি জি, অর্থাৎ এটা এটা তো মানে কোনো ব্যক্তির মানে দ্বারা কোন কাজটা যখন হয় এটা যার দ্বারা হয়েছে তার নামের পূর্বে আপনি বা তার এর নামের পূর্বে আপনি ফর্ম ব্যবহার করে দিবেন। ওকে। সম্পর্ক বা মালিকানা নির্দেশে কি? সম্পর্ক বা মালিকানা নির্দেশে কোনো কিছুর মালিকানা বা সম্পর্ক বোঝাতে আমরা ফর্ম ব্যবহার করব। এটা অনেকটা ইংরেজিতে এর মতো হয়, ঠিক আছে? ফর্মের অর্থ ইংরেজি অনেকটা এর মতো হয়। যেমন Das Auto von meinem Bruder ist rot. Das Auto von meinem Bruder ist rot. আমার ভাইয়ের গাড়িটি লাল, আমার ভাইয়ের গাড়িটি লাল, ঠিক আছে? এখানে দাস অটোর সাথে সম্পর্ক কার? আমার ভাইয়ের। অটোটার সাথে সম্পর্ক কার? আমার ভাইয়ের। তো এই জন্য এই অটো এবং আমার ভাইয়ের সম্পর্ক বোঝাতে এখানে ফর্ম ব্যবহার হয়েছে। যদি আমরা আরেকটা উদাহরণ দেখি ভালোভাবে বোঝার জন্য, Die Idee von Maria ist interessant. Die Idee von Maria ist interessant. অর্থাৎ মারিয়ার ধারণাটি অসাধারণ বা আকর্ষণীয়, ঠিক আছে? এখন এই যে আইডিয়া বা ইডে, যেটাকে আমরা ডয়েচে বলি, এই যে আইডিয়ার সাথে যে মারিয়ার সম্পর্ক, এটা বোঝাতে আমরা ফর্ম ব্যবহার করেছি মারিয়ার পূর্বে, অর্থাৎ যে নামটা থাকবে যার সাথে সম্পর্ক তার পূর্বে, ঠিক আছে? আমার কথা কি বুঝেছেন ফাতেমা আপু? জি। আচ্ছা, আমি আরেকবার রিপিট করতেছি। অর্থাৎ কোনো কিছুর সাথে, কোনো কিছুর বা কারোর সাথে বা কোনো জিনিসের সাথে কোনো ব্যক্তির সম্পর্ক বা কোনো কিছুর সাথে কারো সম্পর্ক বোঝাতে তখন আমরা ফর্ম ব্যবহার করব। যেমন Das Auto von meinem Bruder ist rot, ঠিক আছে? অর্থাৎ Das Auto কি? গাড়িটি আর কি। গাড়িটির সাথে যে আমার ভাইয়ের সম্পর্ক, কার সম্পর্ক? meinem Bruder, আমার ভাইয়ের সম্পর্ক, ঠিক আছে? কারণ এটা কার? আমার ভাইয়ের। এই যে গাড়িটির সাথে আমার ভাইয়ের সম্পর্ক, এটা বোঝাতে এখানে ফর্ম ব্যবহার করেছে। এবং এই ফর্ম দ্বারাই আমরা বুঝতে পেরেছি যে গাড়িটা আমার ভাইয়ের, ঠিক আছে? এবং পরবর্তী বাক্যে দি ইডে ফর মারিয়া ইস্ট ইন্টারজিয়ান্ট, অর্থাৎ এই যে আইডিয়াটা এটা কার? মারিয়ার। এটা বোঝানোর জন্য আপনি ফর্ম ব্যবহার করেছেন যে আইডিয়ার সাথে মারিয়ার সম্পর্ক কি। ওকে, ঠিক আছে। তারপর আমরা কারণ বা উৎস নির্দেশে, কারণ বা উৎস নির্দেশে আমরা ফর্ম ব্যবহার করব। Er ist müde von der Arbeit. Er ist müde von der Arbeit. সে কাজের কারণে ক্লান্ত। অর্থাৎ এই যে তার সাথে যে কাজের সম্পর্ক, এটা বোঝাতে আমরা ফর্ম ব্যবহার করব। সরি এখানে আমি ভুল বললাম। এই যে তার মন খারাপের সাথে বা ক্লান্তর সাথে মুডের সাথে যে কাজের সম্পর্ক, এটা বোঝাতে আপনার এখানে ফর্ম ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সে কার মানে কি? এই যে কাজের কারণে, কিসের কারণে? কাজের কারণে সে কি? ক্লান্ত। কিসের কারণে? কাজের কারণে। সে কাজের কারণে ক্লান্ত। ওকে, যদি আমি আবার বলি er ist müde von der Arbeit, সে কাজের কারণে ক্লান্ত। এখানে আমরা লিখেছি কারণ বা উৎস। এই কারণ কিন্তু আবার ওইটা না, যে আবার ওই যে বললাম ওইটা না, এটা হচ্ছে এক প্রকার উৎস বুঝাইতে অনেকটা, ঠিক আছে? এই কারণ যে আমরা যে বৃষ্টির কারণে আমি যেতে পারি না এরকম না। er ist müde von der Arbeit, ঠিক আছে? সে কাজের কারণে ক্লান্ত। ওকে, তারপরে দূরত্ব বা সীমা, এটা খুব ইম্পর্টেন্ট। দূরত্ব বা সীমা শুরুর নির্দেশে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ওকে, দূরত্ব বা সীমার নির্দেশে অর্থাৎ দূরত্ব বা সীমা শুরু বোঝাতে আমরা ফর্ম ব্যবহার করব। যদি আমরা এভাবে বলতে চাই von Montag bis Freitag arbeite ich, von Montag bis Freitag arbeite ich, অর্থাৎ এটা আপনারা অনেকবারই বাক্যে পেয়েছেন। অর্থাৎ সোমবার থেকে
শুক্রবার পর্যন্ত আমি কাজ করি। ফন মনটাগ অর্থাৎ যেটার আগে, অর্থাৎ যেদিন থেকে শুরু, কিবার থেকে? সোমবার থেকে। এই যে সোমবার থেকে তার কাজ শুরু এবং শুক্রবার পর্যন্ত, পর্যন্ত বোঝাতে বিষ হয়, এটা মনে রাখলে আপনাদের জন্য আরো সুবিধা, একসাথে দুইটাই পড়া হয়ে যাবে। সোমবার থেকে শুরু, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমি কাজ করি। ফন মনটাগ বিস ফ্রাইটাগ আরবাইটে ইস। অর্থাৎ কি বললো এখানে? দূরত্ব বা সরি, এখানে দূরত্বটা ভুলে উঠে গেছে। সময় শুরু নির্দেশে আমরা কি ব্যবহার করব? ফন ব্যবহার করব। কিভাবে? ফন মনটাগ বিস ফ্রাইটাগ আরবাইটে ইস। অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমি কাজ করি। আপু কি বুঝেছেন? ফাতেমা আপু? আচ্ছা ভাইয়া, ই সার বাইতে এটা লাস্টে গেল কেন? এটা ফার্স্ট হলে সমস্যা আছে? আপনি সেন্টেন্স মেকিং এ সম্পর্কে একটু ধারণা কম হয়তো, যা হোক আমি বলে দিই, হয়তো আস্তে আস্তে এই জিনিসটা ডেভেলপ হবে। ইস যে সাবজেক্টটা, ঠিক আছে, আমরা জার্মান ভাষায় সেন্টেন্স অনেক নিয়মে তৈরি করা যায়। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট ভার্ব সাবজেক্ট, ঠিক আছে। এখানে আপনি সাধারণ, আমি আপনাকে যদি এটা বলি যে সিম্পল ভাবে যদি বুঝাতে চাই, এখানে অবজেক্টটাকে প্রথমে রাখছে, দেন ভার্ব, দেন সাবজেক্ট, ভার্ব দেন সাবজেক্ট। আপনি কি আমার কথা বুঝেছেন? জার্মান ভাষায় ভার্বটাকে সেকেন্ড পজিশনে রেখে অনেক ভাবে ভাগ করা যায়। এটা আপনি এভাবে বলতে পারেন, ইস আরবাইটে ফন মনটাগ বিস ফ্রাইটাগ। আপনার বাক্য হবে 100%, একটুও ভুল হবে না, ঠিক আছে। জার্মান ভাষায় বিভিন্ন ভাবে বাক্য গঠন করা যায়, যেমন সাবজেক্টটা প্রথমে রেখে করা যায়, আবার অবজেক্টটা প্রথমে রেখে করা যায়, কিন্তু ভার্বটাকে সেকেন্ড পজিশনে রাখতে হবে। এছাড়াও আরো বিভিন্ন নিয়মে করা যায়, যেমন মডেল ভার্ব। আপনারা কি মডেল ভার্ব পড়েছেন সবাই? মডেল ভার্ব দিয়ে বাক্য গঠন। আচ্ছা, যা হোক, আরো অনেক ভাবে করা যায়। তো এটা আমি যদি আপনাকে সাধারণ ভাবে এটা বলি যে এখানে অবজেক্টটা প্রথমে রেখেছে, দেন ভার্ব রেখেছে, পরবর্তীতে সাবজেক্ট রেখেছে। আর আপনি যদি এটা ভেবে না বলে এভাবে বলেন, ইস আরবাইটে ফন মনটাগ বিস ফ্রাইটাগ, আপনার বাক্যটা সঠিক হবে। আপু ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা কি শিখলাম? যে ফন্টটা কোথা হয়, আমার সাথে সাথে একটু মনে মনে পড়ে আপনারা জিনিসটা একটু মুখস্থ করে রাখার চেষ্টা করবেন। কারণ জিনিসগুলা যাই আপনাদেরকে বোঝানো হোক না কেন, আপনারা যদি এগুলো মুখস্থ না করেন যে কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে এটা ব্যবহার করা যায়, আপনাদের মনে থাকবে না। তো এই জন্য যখন আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে, সেটা বারবার পড়বেন, চর্চা করবেন। যদি কোথাও সমস্যা থাকে, সেক্ষেত্রে উদাহরণগুলোর দিকে খেয়াল করবেন। আমরা তো আসলে এতটা ছোট না যে একদমই বুঝবো না। উদাহরণগুলোর দিকে যখন আমরা খেয়াল করব, তখন আমরা এই যে কর্তা বা কার্য সম্পাদনকারী নির্দেশে এই যে বিষয়গুলো আছে এখানে, বা সম্পর্ক বা মালিকানা নির্দেশে, এগুলো আমরা খুব ভালো করে বুঝে যাব, ঠিক আছে। তারপর অর্থাৎ কি, কর্তা বা কার্য সম্পাদনকারী নির্দেশে আমরা ফর্ম ব্যবহার করব, সম্পর্ক বা মালিকানা নির্দেশে আমরা ফর্ম ব্যবহার করব, কারণ বা উৎস নির্দেশে আমরা ফর্ম ব্যবহার করব, দূরত্ব বা সময় শুরু নির্দেশে আমরা ফর্ম ব্যবহার করব। ওকে, এরপর আমরা যাইতে আসি। ওকে, এরপর আমরা যাইতে আসলাম। কোন সময় থেকে শুরু হয়েছে এবং এখনো চলমান আছে নির্দেশে বুঝাতে আপনার কি যাইট ব্যবহার করা হয়, ঠিক আছে। অর্থাৎ কোন নির্দিষ্ট একটা সময় থেকে শুরু হয়েছে, এখনো চলমান আছে। যেমন seit dem letzten Jahr lerne ich Deutsch, অর্থাৎ গত বছর থেকে আমি জার্মান শিখছি। তার মানে কি আমার জার্মান শেখা শেষ? না, আমার এখনো চলমান আছে, কিন্তু তা শুরু হয়েছে গত বছর থেকে। যদি আমি বলি আমি গত বছর থেকে ঢাকায় আছি, আমি গত মাস থেকে ঢাকায় আছি, এইসব ক্ষেত্রে আপনি এই যে গত মাস, গত বছর বা গত সপ্তাহ, এগুলা থেকে বর্তমানে এখনো অবস্থান করতেছেন, বা আপনি যে কাজটা শুরু করছেন ওটা চলতেছে, চলমান আছে, সেক্ষেত্রে আপনি যাইটটা ব্যবহার করতে পারবেন। ওকে, সুমন ভাই আপনি কি বিষয়টি বুঝেছেন? সুমন ভাই আছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, ফাতেমা আপু আপনি বুঝেছেন? জি, এটাও বুঝছি। অর্থাৎ কোনো কিছু শুরু হয়েছে পূর্বে কিন্তু বর্তমানে এখনো চলমান আছে, সেক্ষেত্রে আমরা যাইটটা ব্যবহার করব, ঠিক আছে। যে সময় শুরু হয়েছে ওই সময়ের পূর্বে আমরা যাইটটা ব্যবহার করব। যেমন এখানে letzten Jahren, অর্থাৎ গত বছর, গত বছরে শুরু হয়েছিল কিন্তু এখনো বর্তমান আছে, এই জন্য letzten Jahr এর আগে আমরা যাইট ব্যবহার করেছি। তারপর আমরা আসি আবে।
কোন সময় শুরু নির্দেশে, অর্থাৎ কোন সময় থেকে শুরু হবে এরকম নির্দেশে যে কোনো কিছু বোঝাতে আমরা আপ ব্যবহার করব। যেমন ab morgen beginnt die Schule, ab morgen beginnt die Schule, আগামীকাল থেকে স্কুল শুরু হবে। কবে থেকে শুরু হবে? আগামীকাল থেকে শুরু হবে। এই যে আগামীকাল থেকে শুরু হবে ওইটা বোঝাতে আমরা আপ ব্যবহার করব। আর যেখানে জাইড যেটা দেখলাম ওটা আগে শুরু হয়ে গেছে, বর্তমানে চলমান আছে বোঝাতে আমরা জাইড ব্যবহার করব। বারবার যখন এগুলো পড়বেন, রিভিশন দিবেন, আপনাদের মুখস্থ হয়ে যাবে। আর প্রিপোজিশন খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ আমরা আমাদের 90% বাক্যে, এখন তো হয়তো আপনারা ওভাবে প্রিপোজিশন ব্যবহার করছেন না, যা হোক A1 থেকে মাত্র আসছেন, অনেকে আছেন, কিন্তু যখন আস্তে আস্তে আপনারা বড় বড় সেন্টেন্স মেকিং করা শুরু করবেন B1 B2 লেভেলে, সেই ক্ষেত্রে আপনাদের সেন্টেন্সে অবশ্যই প্রিপোজিশন থাকবে। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, সাইডটা কি আপনার এই যে পাস্ট থেকে প্রেজেন্ট পর্যন্ত থাকলে এটা বোঝায়, আর আপ কি শুধু মানে প্রেজেন্টটা বোঝায়? অর্থাৎ অতীত থেকে শুরু হয়ে প্রেজেন্টে চলমান, বুঝেছেন? সাইড সাইড। আর এটা side টা, সাইডটা side টা। শুধু এখন এখন আমি আপনাকে বলি, অর্থাৎ এটাই মানে আমি আপনাকে যদি বলি এক কথায়, অর্থাৎ কোনো কাজ অতীতে বা কোনো কিছু অতীতে শুরু হয়েছে, এখন বর্তমানে প্রেজেন্টে এখনো চলমান, বর্তমানে এখনো আছে বোঝাতে এই যে জাইট এটা ব্যবহৃত হয়। ঠিক আছে? আর যখন আপটা হচ্ছে কখন? যখন মাত্র শুরু হবে বুঝাচ্ছে তখন। এটা প্রেজেন্ট না, মানে এখন শুরু হবে বা এটা প্রেজেন্ট। হ্যাঁ, এটাও প্রেজেন্ট। হ্যাঁ, অবশ্যই এটাও প্রেজেন্ট। দুটার মধ্যে পার্থক্য তো বুঝছেন? এটা কিন্তু অতীতে হয়ে এখনো আছে, আর এটা শুরু বর্তমানে শুরু হবে। ওকে, অনেক পার্থক্য দুটার মধ্যে। তারপর ইস আরবাইতে আপ নাক্সটার ওকে, অর্থাৎ কি আমি আগামী সপ্তাহ থেকে কি করব? কাজ শুরু করব। ইস আরবাইতে আপ নেক্সটার ওকে, অর্থাৎ আমি আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করব। কবে থেকে? আগামী সপ্তাহ থেকে। নেক্সটটা ওকে, অর্থাৎ আগামী সপ্তাহ। এই আগামী সপ্তাহ যে আমার কাজ শুরু হবে, এই জন্য ওটার আগে আমি আপ ব্যবহার করলাম। বুঝছেন? এখানে দেখেন, ওই যে আপু, ফাতেমা আপু, আপনি একটু খেয়াল করেন, যে দেখেন ডি শুলেটা শেষে, ঠিক আছে, আপ মর্গেনটা কিন্তু প্রথমে। আমরা চাইলে কি ডি শুলেটা প্রথমে দিতে পারবো না? যে বিশ হইলে আপ মর্গেন বিগেন। না না, বিগেনটা কিন্তু মাঝখানে রাখতে হবে। হ্যাঁ, বিশ হইলে বিগেন আপ মর্গেন। হ্যাঁ হ্যাঁ, এটাই। যখন চর্চা করবেন এভাবে বুঝবেন, আপনার সমস্যা হবে না। তাহলে সময় শুরু নির্দেশে, স্থান শুরু নির্দেশে, অর্থাৎ যে কোনো স্থানের থেকে শুরু হবে বা ছাড়বে, বা যে কোনো স্থান থেকে চলমান হবে, বা এই স্থান থেকে এটা স্টার্ট হবে, এরকম বোঝাতে আমরা কি বলবো? যে আপ ব্যবহার করবো। যেমন ডিয়ার বুস ফেয়ার্ট আপ ডেম হাউট বানহোপ। হাউট বানহোপ হচ্ছে প্রধান স্টেশন বা রেল স্টেশন, অর্থাৎ বাসটি প্রধান যে রেল স্টেশন আছে ওখান থেকে ছাড়বে, অর্থাৎ ওখান থেকে শুরু হবে, তাই তো? এই জন্য কোথায় থেকে শুরু হবে? প্রধান রেল স্টেশন থেকে, হাউট বানহোপ থেকে শুরু হবে। এই জন্য এটার আগে আপ ব্যবহার হয়েছে। ঠিক আছে? ওই একইভাবে এখানে সময়ের কথা বলেছে, এখানে স্থানের কথা বলেছে, দুইটার ক্ষেত্রে শুরু বুঝাইছে, জাস্ট পার্থক্য এতটুকু। দূরত্ব বা সীমার শুরু নির্দেশে, দূরত্ব বা সীমার শুরু নির্দেশে, দূরত্ব বা সীমার শুরু নির্দেশে বলতে আমরা কি বুঝতেছি? অর্থাৎ আপ আকসেন ইয়ারেন der man wählen, ab 18 Jahren der man wählen, অর্থাৎ কি 18 বছর বয়স থেকে ভোট দেওয়া যাবে। এটা অর্থ অনেক জায়গায় নির্বাচন ব্যবহার করা হয়। ঠিক আছে? wählen অর্থ অনেক জায়গায় নির্বাচনও দেখা যায়, নির্বাচন দেওয়া, নির্বাচন বা নির্বাচিত করা, এরকম। এখানে ভোট অর্থ প্রকাশ পাইছে, তো সেম একই অর্থ। আপনি কোনো কিছু নির্বাচনের ক্ষেত্রে, অর্থাৎ আপনি কোনো জিনিস নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করি, wählen। ওকে? আর আকসেন ইয়ারেন der man wählen, অর্থাৎ 18 বছর বয়স থেকে আমরা ভোট দেওয়া যাবে। অর্থাৎ কবে থেকে শুরু হবে তার ভোট দেওয়া? 18 বছর বয়স থেকে। ঠিক আছে? এই জন্য এখানে আপ ব্যবহার করা হচ্ছে 18 বছর বয়সের আগে। ঠিক আছে? আপু কি বুঝেছেন এটা?
জি বুঝছি। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম? কে বলবেন? প্রিয় আপু বলেন, প্রিয় ভাইয়া বলেন, এই যে প্রিয় তো মেবি না? হ্যাঁ বলেন। আমরা আবের ব্যবহার কোথায় কোথায় করতে পারি? আপনার কথা শোনা যাচ্ছে না, একটু লাউডলি বলুন। আবের ব্যবহার আমরা সময় শুরুর নির্দেশে ব্যবহার করতে পারি। যেমন আগামীকাল থেকে স্কুল শুরু হবে, ab morgen beginnt die Schule। তারপরে স্থান শুরুর নির্দেশে ব্যবহার করা যেতে পারে বাসটি। তারপরে স্থান শুরু, তারপর হচ্ছে দূরত্ব বা সীমা শুরু নির্দেশে, ঠিক আছে, আমরা আর ব্যবহার করতে পারি। ওকে, রাকিবুল ভাই আপনি আজকে এত লেট, ব্যাপার কি? আপনি তো অন্যদিন ক্লাসে থাকেন যথাসময়ে। আমি একটু বাইরে ছিলাম, ধর জ্যাম ছিল, এই জন্য সরি। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল আমাদের। যা হোক, আপনি পিডিএফটা ভালোভাবে দেখে নেবেন। ওকে, আর আশা করি যখন আপনি এই যে উদাহরণগুলো দেখবেন না, তখন আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? জি জি, থ্যাংক ইউ। তারপর আসলে প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রিপোজিশন, তারপর হচ্ছে দেন অ্যাকুজেটিভ, দাটিভ, নমিনেটিভ, ঠিক আছে, গ্যানেটিভ আপনাদের এত বেশি প্রয়োজন নেই, এগুলো আপনাদের সবসময় প্রয়োজন হবে। তাছাড়া মডাল ভার্ব, ঠিক আছে, কনজুগেটিভ সোয়াই, এগুলো যত ভালোভাবে জানবেন আপনার সেন্টেন্স মেকিং এর দক্ষতা তত বাড়বে, আপনার লেভেল তত আপ হবে। খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ একটা প্রিপোজিশন আপনার একটা বাক্যের অর্থ চেঞ্জ করে দেয়, সম্পূর্ণ অর্থ চেঞ্জ করে দেয়। ঠিক আছে, তারপর আমরা আসলাম গেগেন উইভার, স্থানের বিপরীত নির্দেশে, অর্থাৎ কোন স্থানের বিপরীত নির্দেশে আমরা এটা ব্যবহার করব। যেমন দাস রেস্টুরেন্ট লিগট গেগেন উইভার ডেম পার্ক, অর্থাৎ কি, রেস্তোরাঁটি পার্কের বিপরীতে অবস্থিত। অর্থাৎ আমরা বলবো, যখন আমরা যদি বলি এই জিনিসটা, আমার বিদ্যালয়টি সুপার শপের বিপরীতে অবস্থিত, অপোজিট সাইডে অবস্থিত, ঠিক আছে, অপোজিট সাইড বোঝাতে তখন আমরা গেগেন উইভারটা ব্যবহার করব। ঠিক আছে, এখানে আরেকটি বাক্য আছে, ইস ওনে গেগেন উইভার ডিয়ার শুলে, আমি স্কুলের বিপরীতে বসবাস করি, অর্থাৎ স্কুলের অপোজিটে আমরা ব্যবহার করি। কিসের অপোজিটে? স্কুলের অপোজিটে, অর্থাৎ ডিয়ার শুলে। এই জন্য ডিয়ার সালে শুলের পূর্বে আপনার গেগেন উইভার যে প্রিপোজিশনটি আছে এটা ব্যবহার হবে। ঠিক আছে, তারপর ফাতেমা আপু কি বুঝেছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, রাকিব ভাই আপনি? জি 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 স্যার। আচ্ছা, আমি জানি আপনি ঠিকভাবে বুঝবেন না, কারণ হচ্ছে আপনি মাত্র এসেছেন। ঠিক আছে, তাও যতটুকু নিতে পারেন। ঠিক আছে, সম্পর্ক নির্দেশে কোন ব্যক্তির প্রতি মনোভাব বা আচরণ বোঝাতে আমরা গেগেন উইভার ব্যবহার করি। যেমন Er ist mir gegenüber immer zuverlässig, Er ist mir gegenüber immer freundlich, অর্থাৎ তাহলে এখানে কি হলো, সে আমার প্রতি সবসময় বন্ধুত্বপূর্ণ, সে আমার প্রতি সবসময় বন্ধুত্বপূর্ণ। যে তার প্রতি যে বন্ধুত্বপূর্ণ মনোভাব, এটা বুঝাতে আপনার এখানে গেগেন উইভার ব্যবহার করা হয়েছে। Er ist mir gegenüber immer freundlich, অর্থাৎ সে আমার প্রতি সবসময় বন্ধুত্বপূর্ণ। সে আমার প্রতি সবসময় কেমন? বন্ধুত্বপূর্ণ। এটা বোঝাতে, এই যে ফ্রেন্ডলিশ, এটা বোঝাতে, এখন যদি আপনি এবারটা উঠাই দেন তাহলে সবসময়টা চলে যাবে, তখন হয়ে যাবে Er ist mir gegenüber freundlich। ঠিক আছে, সবসময়টা বোঝাতে, এটা তো ভালো খারাপ মানে দুটোটা সম্পর্কের ক্ষেত্রে তো বোঝাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনার মনোভাব বোঝাতে, ভালো খারাপ যাই হোক মনোভাব, পজিটিভ নেগেটিভ সব ক্ষেত্রে। এখানে বলে না যে পজিটিভ মনোভাব, ঠিক আছে, মনোভাব বা আচরণ বুঝাতে। ঠিক আছে, আপনি এই যে গেগেন উইভারটা ব্যবহার করবেন। গেগেন উইভার তাহলে সবচেয়ে বেশি পাবেন কি জানেন? গেগেন উইভারটা এই জায়গায়, স্থানের বিপরীত নির্দেশে। ঠিক আছে, এটা একটু কম পাবেন, তারপর এটা মনে রাখবেন। যত বেশি আপনি নিয়ম মনে রাখতে পারেন তত বেশি আপনার জন্য বেটার। কারণ হচ্ছে প্রিপোজিশনে আসলে অনেক ব্যবহার, এমন না যে আমি এটাই বলবো যে 100% এখানে এই ব্যবহারগুলো যথেষ্ট।
কিন্তু এগুলাই বেশি আসে। এগুলাও যে এগুলোর মধ্যে সবগুলো যে এমন না, বেশিরভাগ হচ্ছে যে যেমন ধরেন 70% গুলো বেশি আসে আর 30% গুলো সচরাচর আমরা দেখতে পারি। ওকে, কিন্তু যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরেও 1-2 জায়গায় এটা ব্যবহার হয়, সেটা তেমন বেশি কাজে আসে না। ওকে, তাহলে আমরা গেগেনউইবারটা কোথায় ব্যবহার করব? স্থানের বিপরীত নির্দেশে এবং সম্পর্ক নির্দেশে, সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক। ওকে, তারপর সু, কোন ব্যক্তির কাছে বা স্থানে যাওয়া বোঝাতে আমরা সু ব্যবহার করি। যেমন ইস কমে সু ডিয়ার, ইস কমে সু ডিয়ার, আমি তার কাছে আসছি। ইস কমে সু ডিয়ার, আমি তার কাছে আসছি। কার কাছে? তার কাছে বা তোমার কাছে। ঠিক আছে। ভিয়ার গেহেন সুম আর্টস, অর্থাৎ কি সে ভিয়ার আমরা কি ডাক্তারের কাছে যাচ্ছি। গেহেন যাচ্ছি, ভিয়ার গেহেন সুম আর্টস। এখানে যে সোমটা হলো না, দেখেন আমি তো বলছি সু, এখানে সোম হয়েছে। ঠিক আছে, এখানে খেলাটা হচ্ছে অ্যাকুজেটিভ ডাটিভ নমিনেটিভের। এই খেলাটা এখন আমি বলবো না, কারণ হচ্ছে এটা যখন আমরা বইতে যাব তখন আমরা বুঝবো। কিন্তু এটাই বুঝে রাখেন, এটা সু থেকে সোম হয়েছে এবং কেন হয়েছে এটা ওই যে অ্যাকুজেটিভ ডাটিভ বিভিন্ন ফরম্যাটের কারণে, সেটা বিস্তারিত আকারে বলতে হবে। আর সেটা আমরা যখন বইতে এই যে প্রিপজিশন গুলা পড়াবো সেখানে দেওয়া আছে, আপনাদের আসওয়াইতে বইতে দেওয়া আছে, আসওয়াই বইতে দেওয়া আছে, ওখানে আপনারা ভালোভাবে বোঝানো হবে আপনাদেরকে। এখন আর এটা নিয়ে আমি এক্সপ্লেন করলাম না। তাহলে কি, কোন ব্যক্তির কাছে বা স্থানে যাওয়া বোঝাতে তখন আমরা সু বা সুম ব্যবহার করব। তারপর যদি বলি বাসায় থাকা, বাসায় থাকা সু হাউজে, সু হাউজে। ইস বিন সু হাউজে, আমি বাসায় আছি। ইস বিন সু হাউজে, আমি বাসায় আছি। তারপর কোন উপলক্ষ বা সময় নির্দেশে, যেমন সুম গেবুস্টাক wünsche ich dir alles Gute, zum Geburtstag wünsche ich dir alles Gute, অর্থাৎ জন্মদিনে তোমাকে শুভেচ্ছা। কিসে? জন্মদিনে। গেবুস্টাক অর্থাৎ জন্মদিন। কোন উপলক্ষে? জন্মদিন উপলক্ষে তোমাকে শুভেচ্ছা জানাই। ওকে, যে উপলক্ষটা বুঝাবে সেটার পূর্বে আপনি এই যে সু যে আর্টিকেলটা আছে এটাই বসবে। এখানে এটা মডিফাই হয়ে সুম হয়েছে, অর্থাৎ সুটা আর্টিকেল বলবে। আপাতত এতটুকু মনে রাখেন, কোন ব্যক্তির কাছে যাওয়া বোঝাতে আমরা সু ব্যবহার করব, বাসায় থাকা বোঝাতে আমরা সু ব্যবহার করব, কোন উপলক্ষ বা সময় বোঝাতে আমরা নির্দিষ্ট করে তখন আমরা সু ব্যবহার করব। যেমন এখানে এটা আমি আরেকবার বলতেছি, সুম গেবুস্টাক wünsche ich dir alles Gute, অর্থাৎ জন্মদিনে তোমাকে শুভেচ্ছা জানাই। যদি এটা হচ্ছে এভাবে হয়, এটা অনেকটা পেজের মতো। আবার এছাড়াও যদি আপনি একেবারে পরিপূর্ণ অর্থে বলতে চান, আমি জন্মদিনে তোমার সব ভালো যাক ইচ্ছা জানাই। ঠিক আছে, যদি আমি এটা অর্থ A to Z মানে অর্থ বাই অর্থ করতে চাই, ঠিক আছে, এরকম অর্থ আসে, আমি জন্মদিনে তোমার ভালো যাক জানাই, ইচ্ছে জানাই। ঠিক আছে, wünsche ইচ্ছে বোঝায়, অর্থাৎ কি উপলক্ষে? জন্মদিন উপলক্ষে। তারপর আচ্ছা ভাইয়া, এই বলেন। এই হাউজের ক্ষেত্রে আপনার এই সুম সুম যেমন সুম দাতিস না, হাউজের কি আছে ভাইয়া, আর্টিকেল আছে? আমি আপনাকে বলি এখানে আপনি আর্টিকেলটা বসবে না। ওকে, আপনি এখানে প্রিপজিশন আমি বোঝাতে, এখানে প্রিপজিশনটা কেন বসছে? আমার বাসার দিকে বুঝাইতে। ওকে, এখন আপনি বলবেন যে ভাই সুম হবে না সুম হবে, এই বিষয়টা আপাতত বইতে রাখেন। এই বিষয়টা আমি এখন বলবো না, এই বিষয়টা আপনাদেরকে বইতে এক্সপ্লেন করতে হবে, কারণ এটা আমি 1-2 বাক্যে এটা সমাপ্ত করতে পারবো না। সুমন ভাই কি বুঝেছেন আমার কথা? এই যে সুম, ড্যাম, ঠিক আছে, আর্টিকেল, এই যে প্রিপজিশন ডাটিভ হলে তো ওই যে প্রিপজিশন অনুসারে ওটাও ডাটিভ হয়ে যায়। এটা তো জানেন, আপনার কথা বোঝা যাচ্ছে, তাই তো? ওই জিনিসটা এখন এখানে এক্সপ্লেন করলে শুধু সবাই কেউ বুঝবে না। সবার এই যে এত কিছু প্রিপজিশন বোঝাচ্ছি, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এটার মধ্যে একটা ঝামেলা বেঁচে যাবে। তো সেই জন্য আমি চাচ্ছি যে আমাদের যে বই আছে ওটাতে গেলে আমরা এটা একেবারে এক্সাম্পল উদাহরণ সহ ভালোভাবে এক্সপ্লেন করে দিই। ঠিক আছে, ওকে। তাহলে আপাতত এতটুকু মনে রাখেন যে কোন ব্যক্তির কাছে বা স্থানে যাওয়া বোঝাতে সু ব্যবহৃত হয়, বাসায় থাকা বোঝাতে সু ব্যবহৃত হয়, কোন উপলক্ষ বা সময় বোঝাতে আমরা সু ব্যবহার করতে পারি। এছাড়া কোন উদ্দেশ্য বা ক্রিয়াকলাপের জন্য, ঠিক আছে, কোন উদ্দেশ্য বা ক্রিয়াকলাপের জন্য আমরা সু ব্যবহার করতে পারি। যেমন ich brauche Zeit zum Lernen, ich brauche Zeit zum Lernen, অর্থাৎ কি? অর্থাৎ আমার পড়াশোনার জন্য সময় প্রয়োজন। ich brauche Zeit zum Lernen, অর্থাৎ আমার পড়াশোনার জন্য। কি উদ্দেশ্যে? পড়াশোনার জন্য।
কোন কাজটা করার জন্য তার প্রয়োজন? সময়। ইস ব্রাউকে সাইট, আমার সময় প্রয়োজন কি উদ্দেশ্যে? সুম লেয়ানেন, অর্থাৎ কি পড়াশোনার জন্য। এখানে উদ্দেশ্যটা হচ্ছে পড়াশোনা, এই পড়াশোনার জন্য তার কি প্রয়োজন? সময়। এই জন্য উদ্দেশ্যটাকে আইডেন্টিফাই করে আপনার এখানে সুম বসছে। ওকে, ফাতেমা আপু কি বুঝেছেন? জি বুঝলাম। অর্থাৎ যে উদ্দেশ্যটাকে এখানে আইডেন্টিফাই করতেছে তার সময় প্রয়োজন। কেন প্রয়োজন? পড়াশোনার জন্য। ঠিক আছে, তার উদ্দেশ্যটা কি? পড়াশোনা করা। অর্থাৎ এই যে যদি ক্রিয়া বলি আচ্ছা ভাই, আমরা, এখানে তো ক্রিয়াকলাপও লাগছে, এটা কি মানে আপনার বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রেও হবে? এখন আমি যদি বলি আমার সময় প্রয়োজন খেলাধুলার জন্য, তখন আর কেন হবে না? ইস ব্রাউকে সাইট স্পিলেন, ঠিক আছে, সুই স্পিলেন। ওকে, ইস ব্রাউকে সাইট সুই স্পিলেন, অর্থাৎ আমার খেলাধুলার জন্য সময় প্রয়োজন। হবে না কেন? অবশ্যই হবে। অর্থাৎ তার খেলাধুলার উদ্দেশ্যে তার সময় প্রয়োজন। আপু কি বুঝেছেন? জি। অর্থাৎ যে উদ্দেশ্যটাকে আপনি আইডেন্টিফাই করবেন ওইটাকে ভালোভাবে বোঝানোর জন্য আপনার এখানে সু ব্যবহার করতে হবে। অর্থাৎ এছাড়া অতিরিক্ততা বা মাত্রা অতিরিক্ত বোঝাতে, বা অতিরিক্ত, এক কথা বলতে গেলে আমরা অতিরিক্ত বোঝাতে আমরা সু ব্যবহার করি। কি ব্যবহার করি? সু ব্যবহার করি। আর আরবাইটেড সু ফিল, ঠিক আছে, সে খুব বেশি কাজ করে, সে খুব বেশি কাজ করে। ওকে, অর্থাৎ কোনো কিছু অতিরিক্ততা বোঝাতে আপনি সু ব্যবহার করতে পারবেন, বেশি বোঝাতে। যেমন আমরা জেয়ার বলি না, জেয়ার গুড, খুব ভালো, জেয়ার। সব জায়গায় তো আর জেয়ার ব্যবহার করা যায় না, ওই জায়গায় আপনি সু ব্যবহার করবেন। রাকিব ভাই বুঝেছেন? সুমন ভাই বুঝেছেন? যেভাবে আমরা জেয়ার দিয়ে যেভাবে অতিরিক্ততা বুঝাই সে জায়গায় আপনারা সু ব্যবহার করতে পারবেন। সব জায়গায় তো আর জেয়ার ব্যবহার করা যায় না, সু গুড তো আমরা বলি না, ওই জায়গায় বলি জেয়ার গুড। ঠিক আছে, যে যে জায়গায় আমরা জেয়ার ব্যবহার করি না ওই জায়গায় আপনি অতিরিক্ত অর্থে সু ব্যবহার করতে পারবেন। একটু উত্তর দেন তো। ভাইয়া সেটা আমরা যদি ক্লিয়ার করতেন যে সোটা মানে কোন ক্ষেত্রে যেটা ইউজ হয়, জেআর এর পরিবর্তে কোন মানে স্পেসিফিক কোন জায়গাটাতে? স্পেসিফিক বলতে এখানে স্পেসিফিক কিছু ক্ষেত্রে আপনার শুধু জেয়ারটা ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন নরমালি হচ্ছে যে এই যে জেয়ারটা বেশি ব্যবহৃত হয় কোনো জিনিস ভালো, যেমন হচ্ছে এটা কোন একটা মনোভাব বোঝাতে, বিশেষ করে মনোভাব বোঝাতে জেয়ারটা ব্যবহৃত হয় বেশি। কিন্তু আমরা যখন কোনো জিনিসের ক্ষেত্রে বুঝাই, বেশিরভাগ ক্ষেত্রে জেয়ার দিয়ে হবে না এমন না। ঠিক আছে, জেয়ার দিয়ে হবে, চু দিয়ে হবে। কিন্তু যদি আমরা বলতে চাই যে এটা অনেক বেশি মিষ্টি, ঠিক আছে, এটা সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, সেটা হয়তো এখন অনেক বেশি মিষ্টি, সেটা আপনার জন্য নেগেটিভ, সেক্ষেত্রে আপনি সু ব্যবহার করতে পারেন, সো স্লুশ। ঠিক আছে, অনেক বেশি মিষ্টি। আমি অনেক কি ক্রয় করতে চাই, সো কাউফেন এরকম এরকম কিছু আসে? হ্যাঁ, সু কাউফেন হবে। বুঝতে পারছি না। অর্থাৎ এটা কিন্তু পজিটিভ নেগেটিভ উভয় ক্ষেত্রে হবে সুটা, এটা মাথায় রাখবেন ফাতেমা আপু। আপনি এমন না যে শুধু পজিটিভ ব্যবহার করবেন, এমন না আপনি নেগেটিভ ব্যবহার করবেন। কিন্তু যদি আমরা যত এটা রুলস এটা থাকলেও কিন্তু সবচেয়ে বেশি এটা ব্যবহার দেখা যায় আপনার নেগেটিভের ক্ষেত্রে। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে এটা বেশি আমরা পাইছি, আমাদের যে স্টাডি লাইফে আমরা যা পড়লাম সবচেয়ে বেশি নেগেটিভ ক্ষেত্রে আমরা সু পাইছি। এমন না যে পজিটিভ ক্ষেত্রে পাইনি, পজিটিভ ক্ষেত্রে পাওয়া যায়। আর এই যে রাকিব ভাই যে বললেন না সু কাউফেন, ঠিক আছে, এখানেও অনেকগুলা কথা আছে। আপনি কি এটা জানেন যে একটা বাক্যে যখন দুইটা ভার্ব থাকবে তখন শেষ ভার্বের আগে সু বসে? এটা জানেন? এই রুলসটা শুনছেন কখনো? মানে দুইটা ভার্ব থাকলে শেষ ভার্বের আগে সু বসবে, রাইট? সু বসবে এবং ওটা ইনফিনিটিভ ফর্ম হবে, অর্থাৎ ইএন যুক্ত হবে, কোনো কনজুগেটেড হবে না। আচ্ছা বুঝতে পারছি। ট্রু প্লাস ইনফিনিটিভ। এই তো ভাই জানে। শেষের ভার্বটা মানে মূল যে ভার্ব ওটা পড়বে, যেমন মাখেন এরকম ইত্যাদি। না, মোট ভার্ব শুনেন, সেকেন্ড পজিশনে যেটা থাকবে ওটা কনজুগেটেড হবে, কিন্তু যেটা হচ্ছে যে আপনার যে শেষে যেটা যাবে অর্থাৎ দ্বিতীয় যে ভার্বটি ওটা শেষে যাবে এবং ওটার আগে সু হবে এবং ওটা ইনফিনিটিভ, ওটা কোনো কনজুগেটেড হবে না, ইস থাকুক, ডু থাকুক, দিয়ে থাকুক, যাই থাকুক। ওকে, আপনি দেখা ছাড়া ওটা বুঝবেন না, জাস্ট একটা আইডিয়া দিলাম, ঠিক আছে, এটা স্বাভাবিক। তাহলে আমরা সুটা কোথায় কোথায় ব্যবহার করতেছি রাকিব ভাই একটু বলুন তো। জি ভাই, জিআর হচ্ছে মনোভাব প্রকাশের ক্ষেত্রে জিআর ব্যবহার করবো। আর হচ্ছে যদি আমরা কোনো কিছু কথা বললাম, সু আমরা কোথায় কোথায় ব্যবহার করতেছি সেটা বললাম। এই যে পয়েন্টগুলোর নাম বলেন আপনি, কি কি কোন কোন পয়েন্টে আমরা ব্যবহার করতে পারি? মানে কোনো ব্যক্তি ক্ষেত্রে বা মানে
স্থানে যাওয়ার ক্ষেত্রে, যেরকম আমি স্কুলে যাই, শুলে, দেন হচ্ছে যে বুঝছি, ঠিক আছে, এরপরে বলেন, আপনি পয়েন্ট দিয়ে বলেন, উদাহরণ বলতে হবে না, সমস্যা নেই। আর ওই যে বললেন যে বাসায় থাকা হচ্ছে আপনার সু ব্যবহৃত হবে, ঠিক আছে। আমরা কোনো কিছুর মধ্যে থাকা অর্থে অনেক ক্ষেত্রে ইন ব্যবহার করি, বাট বাসায় থাকা অর্থে কিন্তু মাস্ট বি সু ব্যবহার হবে। এটা হচ্ছে একটা আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে শুধু বাসার ক্ষেত্রে আমি বাসাতে আছি, এটা হাউসে থাকলে সো হবে না, এখানে ইম হবে না। বাসার ক্ষেত্রে সু হবে, এটা নির্ধারিত, আর এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, এই জন্য আমি আপনাকে এটা আলাদাভাবে দেখা দিলাম, ঠিক আছে। জি জি। এমন না যে বেশিরভাগ ক্ষেত্রে কোনো কিছুর মধ্যে থাকা অর্থে বোঝাতে আপনার ইন প্রিপজিশনটা ব্যবহার হয়, কিন্তু কিছু কিছু এমন কিছু নাউন আছে যেগুলোর মধ্যে থাকা বোঝাতে সু ব্যবহার হয়, যেমন একটা হচ্ছে হাউস, আর সবচেয়ে বেশি হাউসটা পাওয়া যায়, এই জন্য আমরা হাউসটা দিয়ে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। ওকে, তারপর কোন উপলক্ষ বা সময় বোঝাতে আমি বলি কোন ব্যক্তির কাছে বা স্থানে যাওয়া বোঝাতে আমরা সু ব্যবহার করতে পারি, বাসায় থাকা বোঝাতে আমরা সু ব্যবহার করতে পারি, কোন উপলক্ষ বা সময় বোঝাতে আমরা সু ব্যবহার করি, যেমন জন্মদিন উপলক্ষে তোমাকে শুভেচ্ছা, জন্মদিন উপলক্ষে আমি তোমাকে উপহারটি দিলাম, ঠিক আছে, যে কোনো উপলক্ষে। অসুস্থ, যেমন হচ্ছে যে তোমার বিবাহ উপলক্ষে তোমাকে শুভেচ্ছা জানাই, এই যে বিবাহ উপলক্ষে, এভাবে যে উপলক্ষটা ওটার পূর্বে আপনার সু ব্যবহার হবে। তারপর উদ্দেশ্য বা ক্রিয়াকলাপ, অর্থাৎ যে উদ্দেশ্যে আপনি এই কাজটি করতে চান, ইস ব্রাউকে সাইট, আমি আমার সময় প্রয়োজন, ঠিক আছে, ইস ব্রাউকে সাইট, আমার সময় প্রয়োজন, সো লেয়ানেন, অর্থাৎ পড়াশোনার জন্য। তার কোন উদ্দেশ্যে সময় প্রয়োজন? পড়াশোনার জন্য। তার কোন ক্রিয়াকলাপের জন্য সময় প্রয়োজন? পড়াশোনার জন্য। এই জন্য ওইটার আগে সু ব্যবহার হবে। এরপর অতিরিক্ততা বা মাত্রাতিরিক্ত বোঝাতে আমরা সু ব্যবহার করি, সেটা পজিটিভ হোক আর বা নেগেটিভ হোক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে আমরা এই সুটা দেখতে পাই। এরপর আনফরবাইটে কোথায় ব্যবহৃত হয়? কোন স্থানের পাশ দিয়ে অতিক্রম করলে। কে একজন ভাইয়া বলছে পাশ দিয়ে, আচ্ছা যা হোক, আগে বলছিল পাশ দিয়ে যখন আমরা কোনো কিছু অতিক্রম করে যাই, ধরেন আমরা এটা একটা বাড়ি, এটার পাশ দিয়ে আমরা কোনো কিছু অতিক্রম করে গেলাম, অর্থাৎ ক্রস করে গেলাম, ঠিক আছে। পাশ দিয়ে কোনো কিছু যখন আমরা অতিক্রম করে যাব, তখন সেক্ষেত্রে আমরা আনফরবাইটে ইউজ করব। কিভাবে ইউজ করব এটা বুঝে নেন ভালোভাবে। Ich gehe an der Schule vorbei. এখন আমি স্কুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি বা হাঁটছি, হেঁটে যাচ্ছি, যা হোক। Ich gehe an der Schule vorbei. কিসের পাশ দিয়ে? স্কুলের পাশ দিয়ে। যেটার পাশ দিয়ে যাবেন সেটার পূর্বে বসাবেন an, আর যেটার পাশ দিয়ে যাবেন সেটার শেষে বসাবেন vorbei। যদি আমরা আরো একটা দেখি বাক্য, ডিয়ার বুস ফেয়ার্ট আন ডেম পার্ক vorbei, অর্থাৎ কি বাসটি পার্কের পাশ দিয়ে চলে যাচ্ছে বা চলে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিসের পাশ দিয়ে? পার্কের পাশ দিয়ে, ড্যাম পার্ক। যেটার পাশ দিয়ে যাবে সেটার পূর্বে আনটা বসাবেন, তাতে আন এটা বসাবেন, এবং সেটার শেষে ফরওয়ার্ডটা বসাবেন। এটার ব্যবহারটা বুঝছেন ফাতেমা আপু? ব্যবহারটা কিভাবে করবেন লেখার সময়? আরেকবার বলুন। আমি কি একটু কথা বলবো? হ্যাঁ, ফাতেমা আপু বুঝেছেন? ইন্ডিয়া শুলে এটা কি যখন মানে স্থানটা চলে গেছে এটা ফরবাই? অর্থাৎ আমি যদি আপনাকে বাংলায় বলি, এগুলো দেখার দরকার না, আগে বাংলায় বুঝেন। আমি ইউনিভার্সিটির পাশ দিয়ে হেঁটে যাই। কিসের পাশ দিয়ে? ইউনিভার্সিটির পাশ দিয়ে। এই যে ইউনিভার্সিটির পাশ দিয়ে আপনি হেঁটে যান, ওটার পূর্বে বসাবেন আপনি আন, এটা ধরেন ইউনিভার্সিটি, ঠিক আছে, বা ইউনিভার্সিটি লিখলাম আমি এখানে, এটার পরে বসাবেন ফরবাই। কিসের পাশ দিয়ে? ইউনিভার্সিটির পাশ দিয়ে। যদি আমি আপনাকে বলি যে আপনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, ঠিক আছে, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, বা আপনি নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন আপনি নদীর পূর্বে কি বসাবেন আপু বলেন, ফাতেমা আপু? নদী আন হবে, এবং শেষে কি বসাবেন? ফরবাই। ঠিক একইভাবে এখানে আমরা কিসের পাশ দিয়ে যাচ্ছি? শুলে। যদি আমরা বাক্যটা সম্পূর্ণ দেখি, Ich gehe an der Schule vorbei, অর্থাৎ সেই স্কুলে, এটা বাংলা এটাই মেক করতে চাচ্ছে বা সেন্টেন্সটা এইভাবে তৈরি করে বুঝাতে চাচ্ছে
যে সে স্কুলের পাশ দিয়ে, যেমন আমি যদি পাশ দিয়ে না বুঝাইতাম তাহলে কি হতো, ইস গেহে ডিয়া শুলে, আমি স্কুলে যাই, তখন এটা দ্বারা আপনি কি বুঝবেন ফাতেমা আপু বলুন? আমি স্কুলের পাশ দিয়ে যাই। না না, এক মিনিট ওয়েট। যখন আমি আন আর ফরবাই বলবো না, ধরেন এখানে আন আর ফরবাইটা নেই, তখন এটার অর্থ কি হবে? ইসকে দেয়া শুলে মানে আমি স্কুলে যাই। হ্যাঁ, আমি স্কুলে যাই। কিন্তু যখন আপনি এই শুলের পূর্বে দিয়ে আন বসাবেন এবং শেষে দিয়ে ফরবাই বসাবেন, তখন বুঝাবে যে আপনি স্কুলের পাশ দিয়ে যান। বুঝছেন? মানে এটা কিন্তু কি চলমান, ক্রস করে যাচ্ছেন আপনি, ঠিক আছে? এটা কিন্তু শুধু পাশে না, এটা আপনি ক্রস করে যাচ্ছেন, মনে রাখবেন আপু এইভাবে, ঠিক আছে? কারণ এটা আপনি ক্রস করে যাচ্ছেন, এটা এমন না যে আপনি স্কুলের পাশে আছেন, আপনি ক্রস করে যাচ্ছেন। ওকে, তাহলে যখন আমরা কোনো কিছুর পাশ দিয়ে যাব বা অতিক্রম করব, অতিক্রম করা, এখানে দেখেন একটা ওয়ার্ড আছে অতিক্রম, এটা মাথায় রাখবেন, অতিক্রম করা। যখন আমরা কোন স্থানে পাশ দিয়ে অতিক্রম করব তখন আমরা আন ফর বাই যে প্রিপজিশনটা আছে এটা ব্যবহার করব। এটার প্রিপজিশনটা অন্যগুলো থেকে একটু আলাদা ব্যবহার, কারণ অন্যগুলোতে প্রিপজিশন শুধু একটাই ছিল ওয়ার্ড, বাট এখানে ওয়ার্ড দুইটা, একটা হচ্ছে আন, একটা হচ্ছে ফর বাই। এই আন ফর বাই এর মাঝখানে যে গ্যাপটা আছে, ওখানে আপনি যেটা পাশ দিয়ে যাবেন শুধু ওই জায়গাটা নাউনটা লিখে দিবেন। শুলে হলে শুলে, পার্ক হলে পার্ক, ইউনিভার্সিটাট হলে ইউনিভার্সিটাট, ঠিক আছে? ওকে, ফিরমা হলে ফিরমা, আপনি যেটার পাশ দিয়ে যাবেন সেটা আনার ফরবাইয়ের মাঝখানে লিখে দিবেন, তাহলে আপনার বাক্যটা বোঝাবে আপনি ওইটার পাশ দিয়ে যাচ্ছেন। ফাতেমা আপু কি ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, যা হোক, আজকে আমরা ডাটিভ প্রিপজিশনটা পড়লাম। রাকিব ভাই তো ছিলেন না প্রথমে, যা হোক, আজকে আমরা ডাটিভ প্রিপজিশনটা পড়লাম। এই ডাটিভ প্রিপজিশনে আমরা অনেকগুলো প্রিপজিশন অন্তর্ভুক্ত আছে, যে যে প্রিপজিশন গুলো অন্তর্ভুক্ত আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করেছি। যেমন এটাকে আমরা বিভিন্ন কোডে, একটা দুইটা কোডে পার্টে ভাগ করেছি লেটার গুলো দিয়ে। কি লেটার? প্রথম যে লেটার গুলো আছে এগুলো দিয়ে আমরা দুইটা কোড মেক করেছি যাতে আপনাদের মনে থাকে। যেমন হচ্ছে বেমান, জাকসা, বেমান, জাকসা। বেমানের মধ্যে পড়ছে কি বাই, মিট, আউস, নাট, ফন, যেগুলো ব্যবহার আমরা পড়েছি। ঠিক একইভাবে জাকসা যেমন হচ্ছে জাইড, আপ, গেগেন, উইভার, সু, আন, ফর, বাই। ওকে, এগুলো আমরা ব্যবহার করেছি। আমি মনে করি বা আমরা যেভাবে প্রিপজিশনের এই শীটটা গুছিয়েছি, এটা যদি আপনি পড়েন আপনার B1 B2 পর্যন্ত আশা করি প্রিপজিশনের সমস্যা হবে না। যেমনটা সুমন ভাই বললো যে ভাই কিছু কিছু ক্ষেত্রে নাক না হয়তো সু হয়, সু হয়, এটা হয়, ওটা হয়, এটা আপনি 10% পাবেন, ঠিক আছে? খুবই কম, কয়েকটা ওয়ার্ডের ক্ষেত্রে পাবেন। আপনার দৈনন্দিন লাইফে যে লেজেন আছে ওগুলোর ক্ষেত্রে কিছু ওয়ার্ড আছে মুখস্থ করে রাখতে হয়। এখন আমি তো ভাই সবগুলো মুখস্থ করব না, যেগুলো আমার ডেইলি লাইফে ইউজ হয় শুধু ওগুলোই মুখস্থ রাখার চেষ্টা করব, যাতে কি আমি ওগুলো ব্যবহার করতে পারি। এর বাইরে সবগুলো আপনি এগুলা দিয়ে সারা দিতে পারবেন। এই যে বাইয়ের ব্যবহার দিয়ে, মিটের ব্যবহার দিয়ে, আউসের ব্যবহার দিয়ে, ঠিক আছে? এর বাইরে একটা দুইটা ব্যবহার আছে, আমি বলবো না যে এগুলাই মানে এর বাইরে কোনো ব্যবহার নেই, কিন্তু ওগুলো এত বেশি মানে প্রয়োজন হয় না আমাদের, এগুলাই বেশি প্রয়োজন হয়, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। ওকে, এর বাইরে একটা দুইটা আছে যেগুলো আপনারা হয়তো হঠাৎ করে পাবেন, সেটা তখন হয়তো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। খুবই রেয়ার, খুবই রেয়ার, হয়তো A2 তে তো পাবেনই না, B1 B2 তে হয়তো মাঝে মধ্যে পাবেন একটা দুইটা, ওটা যখন দেখবেন তখনই করবেন। কিন্তু আমি এটা বলতে পারি, আপনারা যদি এই যে আমাদের যে লেকচার যে শীটটা, এটার যে প্রিপজিশনের ব্যবহার গুলো কোনটা কোন জায়গায় যাচ্ছে, এটা যদি একবার ভালোভাবে মুখস্থ করেন আপনার B1 পর্যন্ত B2 পর্যন্ত আপনার আরামসে হয়ে যাবে। ওকে, আপনার কোনো ডাউট এটা নিয়ে কোনো সন্দেহ রাখার দরকার নেই যে ভাইয়া শীত তো পড়লাম এর বাইরে আমাকে আরো পড়তে হবে, কোনো দরকার নেই। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি এটা দিয়ে আপনার কভার আপ হয়ে যাবে, ঠিক আছে? আপনি যা লিখার মোটামুটি এগুলা দিয়ে আপনি লিখতে পারবেন, ঠিক আছে? আজকে এতটুকুই। এরপর আমরা এর পরবর্তী আপনাদের ক্লাস মেবি মানে আগামীকাল হতে পারে, ঠিক আছে? যদি আমাদের সময় হয়, সেটা আমি হোক বা শাইলা আপু হোক নিবে, তো সেটা হয়তো আমার যদিও হয় আপনাদের আগামী ক্লাস থেকে, যে আগামী কালকে হোক বা সেটা শনিবারে হোক, আপনাদের বই পড়ানো হবে। অর্থাৎ বই যে আমাদের যে বই পড়ানোর যে সিস্টেমটা ওইটা দেখিয়ে দেওয়া হবে এবং ভালোভাবে ওই সিস্টেমটা আমরা কোন পদ্ধতিতে পড়াই বা পড়ি সেটা বুঝিয়ে দেওয়া হবে। মানে নেক্সট ক্লাস থেকে অর্থাৎ আমরা বইতে যাব, ঠিক আছে? এরপর ধাপে ধাপে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? রাকিব ভাই, আপনি পিডিএফটা একটু ভালোভাবে দেখবেন, আশা করি আপনি বুঝবেন, না বুঝার মতো এখানে কিছু নেই।
যদি কোনো কিছু না বুঝেন উদাহরণটা দেখার চেষ্টা করবেন, উদাহরণের ডয়েচও যদি না বুঝেন বাংলাটা দেওয়া আছে বাংলাটা বুঝার চেষ্টা করবেন, এটা ভালোভাবে আশা করি আপনি মনে রাখতে পারবেন। আর যে পয়েন্ট অফ ভিউ আছে যেমন বাই দিয়ে কোম্পানি, নির্ভরশীলতা, কাছে যে কোনো স্থান বোঝাতে, পেশাগত ব্যক্তির কাছে বোঝাতে, এই যে পয়েন্টগুলো আছে না এগুলো বারবার পড়ে পড়ে খাতায় লিখবেন বারবার। জি আছে। যত বেশি লিখবেন, হ্যাঁ আমি বলবো না যে আপনাকে উদাহরণ লিখতে হবে, আপনি উদাহরণ এখন না লিখেন, কারণ ভাই আপনি এখন নতুন A1 শেষ করছেন, এমন না যে অনেক কিছু শিখে বসছেন। A1 এ জাস্ট বেসিকটাই শিখতে হয়। আপনি জাস্ট পয়েন্ট অফ ভিউ গুলো মনে রাখেন, যেমন কোম্পানি, নির্ভরশীলতা, কাছে স্থান বোঝাতে, পেশাগত ব্যক্তির কাছে বোঝাতে আমরা ব্যয় ব্যবহার করি, ঠিক আছে? এভাবে যদি আপনি মনে রাখেন আশা করি আপনার মানে সহজে ভুলে যাবেন না এবং আপনি এটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন। জি। আর যে আপনি যে এগুলো দিয়েছিলেন ওগুলো কি মুখস্থ করতে হবে না? হ্যাঁ কি যেগুলো উপরে গুলো? হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ এটা হচ্ছে কোড নেম ভাই। এই যে দেখেন বাই দিয়ে বি দিয়ে বাই বুঝাইছি, এম দিয়ে মিট বুঝাইছি, এই কোড নেম গুলো মনে রাখবেন। কেন মনে রাখবেন ভাই? আসলে প্রিপোজিশন তো এখানে অনেকগুলো, এগুলো তো ভাই এভাবে অনেক সময় মনে থাকে না, কিন্তু কোড নেম তো আমাদের মনে থাকবে। বেমাম জাকসা জি 2-3 বার পড়লে মনে থাকবে। তা আপনি এভাবে মনে রাখবেন, বে দিয়ে বাই, এম দিয়ে মিট, এ দিয়ে আউস, এন দিয়ে নাক, বি দিয়ে আচ্ছা 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 অনেক সুন্দর সাজিয়েছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। এগুলো এভাবে সাজানো হয় যাতে কি আপনাদের মানে ভালোভাবে মনে থাকে। সিস্টেম প্যাটার্নটা এভাবে সাজানো হয় সবসময়। ঠিক আছে, আজকে এতটুকু। আগামী ক্লাস যদি হয় আচ্ছা আপনাদের ভাইয়া, আমাদের এই পিডিএফটার সাথে একটু এই যে আকুসাটিভ ইয়াটা দিয়ে দিবেন, প্রিপোজিশনটা। এটা আসলে আপনাদের যে ক্লাস হবে যখন হবে তখন দেওয়া হবে, আপাতত এখন দেওয়া হবে না। কারণ হচ্ছে আমরা যে ক্লাস যখন নিই ওটার প্রিপোজিশন ওভাবেই দিই, ঠিক আছে? আর যে যদি বলেন যে দেওয়া হয়, আসলে আমরা তো এখনো ডেমো ক্লাস নিচ্ছি, যখন আমাদের পেড ক্লাসের আলাদা করে নেওয়া হবে তখন যার যে শীটের প্রয়োজন সমস্যা নেই, তখন আমরা নিজেদের থেকে দিয়ে দিব, কারণ তখন সে আমাদের নিজেরই স্টুডেন্ট। আমার কথা বুঝেছেন আপু? জি, ওই যে না আপু বলছিল যে রেগুলেসিভ ভার্ব একটু মানে ওয়ার্ড গুলা কিছু আছে যেগুলো আমরা পড়ি না, পিডিএফটা দিবে। ওটা তো বুঝে মনে হয় মেবি উনি না দিছিল না ওটা মেবি, দেওয়া হয় নাই। ওটা তো উনি আমাকে দিয়েছিল, আমিও করে দিলাম ওটা। আচ্ছা ঠিক আছে, এগুলা দিবে যখন বলতে সমস্যা নেই, ওগুলা দিয়ে দিব। ওকে, আপনি একটু গ্রুপে নক দিয়েন বা গ্রুপে বলে দিয়েন, আজকে তো আর হচ্ছে না, কালকে বলেন, কালকে দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, ঠিক আছে? আপনি ফাতেমা আপু, আমি আপনাকে দেখছি আপনি গ্রুপে আছেন, রেসপন্স করতেছেন, আজকেও দেখলাম আপনি ক্লাসের বিষয় নিয়ে সিরিয়াস আছেন। তো সেক্ষেত্রে আপনি বলে দিয়েন, আমি যে রিগেল মেসেজ বা রিগেল মেসেজ যে বারগুলো আছে ওটা লিখে দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আপু দুঃখিত এই বিষয়ে যে অ্যাকুজেটিভ দাটিভের ওগুলো যদি আপনাদের ক্লাস হয় তখন আপনারা ক্লাস হলে পাবেন ডেমো ক্লাসে, আর যদি না হয় ডেমো ক্লাসে আপাতত পাচ্ছেন। ক্লাস তো হবে না, মানে যদি ক্লাসের জন্য বলি মানে বিষয়টা আমরা বোঝাচ্ছি যে এই যে অ্যাকুজেটিভ দাটিভের যে বিষয়টা, ঠিক আছে, এটা ধরেন হচ্ছে আমাদের ডেমো ক্লাসে যদি এটা হয় আপনার ডেমো ক্লাসের মধ্যে দিয়ে দেওয়া হবে, যদি না হয় তাহলে তো অবশ্যই প্লেট ক্লাসে হবে, তখন তার মানে প্লেট ক্লাসে দেওয়া হবে। হ্যাঁ, মানে ওই যে এমন মানে ধরেন ডেম ক্লাসে যদি না হলো, যদি আমার একটু সমস্যার কারণে ক্লাসের মাঝে যদি বলো এমনি মানে বলে দেবেন না? আসলে এটা তো আমাদের শুনেন, আমাদের শীট গুলো তো পেড কোর্সের জন্য, যেমন আপনাদের যেগুলো দিচ্ছি ওগুলো পেড কোর্সের জন্য, এগুলো আমরা নিজেরা সময় দিয়ে ক্রিয়েট করছি, তাই না? তো এটা তো আসলে এই জন্যই, এটা তো আপনি বুঝতে পারতেছেন, আমি আর কি বলবো বলেন। এখন বিষয়টা আপনাকে ক্লিয়ার করে বললাম, কিন্তু ভার্বের যে লিস্টটা বলেন ওটা সমস্যা না, ওটা দেওয়া যাবে। ওকে, আর অ্যাকুজেটিভ দাটিভ যদি আপনাদের ডেমো ক্লাসে হয়তো পাবেন, না হলে পেড কোর্স ছাড়া আশা করি আর পাবেন না। ঠিক আছে আপু, ভালো থাকবেন আপনারা সবাই। পরবর্তী ক্লাস যদি কালকে বা শনিবারে হয় আপনাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।